তো আমরা হুম। আচ্ছা সতীর্থ একটু মাইক যাও। করে দাও। হ্যাঁ বলো সতীর্থ। সতীর্থ কিছু না না স্যার, টাচ লেগেছিল, অন হয়ে গেছিল। ও হ্যালো। হ্যাঁ ওকে ওকে ঠিক টাচ আছে লেগে অন হয়ে গেছিল স্যার, ওকে একটু সমস্যা। চলো নেক্সট আমরা তাহলে এর আগে পর্যন্ত আমরা সাকসেসর স্টেট, ইন্ডিপেন্ডেন্ট স্টেট এবং নিউ স্টেটের একটা ব্রিফ পড়েছিলাম, সংক্ষেপে আমরা পরিচয়টা করে নিয়েছিলাম। এবারে আমরা আজকের আমরা বেঙ্গলটা ফাইনালি ইংরেজরা কিভাবে নিয়ে নিল আমরা সেই দিকটা দেখব, ঠিক আছে? তো বেঙ্গলটা মেনলি ইংরেজরা যেটা নিয়েছে, দুটো প্রাইমারি যুদ্ধ করার ফলে ওটা নিয়েছে। প্রথমত কি, প্রথমত ওরা একটা 1757 সালে একটা প্রথম যুদ্ধ করেছিল, সেটা হলো তোমার পলাশির যুদ্ধ, ঠিক আছে? আর সেকেন্ড যে যুদ্ধটা ওরা করে সেটা হলো কি, সেটা হলো তোমার 1764 সালে বক্সারের যুদ্ধ। কিন্তু মাঝে দেখো আমি তোমাদেরকে দিয়েছি বেশ অনেকগুলো বছর কেটে গেছে, তাহলে পলাশির যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধ, এই সিচুয়েশনটা তৈরি হলো কিভাবে, আর পলাশির যুদ্ধটাই বা হলো কিভাবে, এর আগেও আমাদেরকে একটু পড়তে হবে, রাইট? তাহলে আমরা চলো একেবারে প্রথম থেকে শুরু করি। আমরা দেখেছিলাম কি, আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে মুঘল সাম্রাজ্যে যখন বাদশাহ শাহজাহান ওখানে সাম্রাজ্যটা চালাতো, যার পিরিয়ড ছিল 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত, তখন এই যে পুরো বেঙ্গলটা দেখতে পাচ্ছ, এই যে পুরো বেঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ, এই এলাকা, এই বেঙ্গলটা কি কি নিয়ে, বেঙ্গল, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ তখন পুরো একসাথে ছিল সব, পুরো এলাকাটা নিয়ে বেঙ্গল বলা হতো। এই যে বেঙ্গলটা কার দায়িত্বে, মানে এখানে প্রথম উনি গভর্নর করে কাকে পাঠিয়েছিল, সেটা হলো শাহ সুজা। এটা কিন্তু এই কোশ্চেনটা পড়লে অধিকাংশ ছেলে মেয়ে এখানে ভুল করবে যদি তোমাদের এরকম বলে বাংলার প্রথম গভর্নর কি, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, এটা একটা প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন কি হতে পারে, আর একটা প্রশ্ন হতে পারে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, প্রথম স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট, প্রথম স্বাধীন গভর্নর কে। আর একটা প্রশ্ন কি হতে পারে, লাস্ট ইন্ডিপেন্ডেন্ট গভর্নর কে। তিনটে প্রশ্নের জন্য কিন্তু তিনটে আলাদা আলাদা অ্যান্সার হবে। যদি বলি ফার্স্ট, প্রথম গভর্নর, ইন্ডিপেন্ডেন্ট নয়, ইনি ডিপেন্ডেন্ট ছিল, কেননা তখন মুঘল বাদশাহ স্ট্রং ছিল, শাহজাহান ছিল, ভারতবর্ষময় দাপিয়ে বেড়াচ্ছে, কারোর সাহস নেই ওই সময় নিজে বলে নেবে যে আমি মুঘলকে মানব না, এরকম সাহস কারোর নেই। তো ওই সময় বাংলার প্রথম গভর্নর কে, দিস ইজ শাহ সুজা। ওকে। যদি বলা হয় ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট গভর্নরকে, প্রথম স্বাধীন গভর্নরকে, একটু আগেই আমরা আলোচনা করলাম মুর্শিদ কুলি খান, ঠিক আছে। আর তারপরে যদি বলা হয় লাস্ট ইন্ডিপেন্ডেন্ট গভর্নরকে, সেটা হলো সিরাজউদ্দৌলা। তাহলে তিনটে কোশ্চেন পুরো মাথায় ছেপে নাও। এই প্রশ্নটা পড়লে কিন্তু তুমি ভালো করে আগে কোশ্চেনটা পড়বে যে হোয়াট ইজ আস্কড অ্যাকচুয়ালি, আসলে কি জিজ্ঞাসা করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট গভর্নর নাকি নর্মাল শুধু গভর্নর, আর ফার্স্ট নাকি লাস্ট। ওকে, এটা একটু দেখে নেবে। চলো নেক্সট আমরা দেখব, তাহলে প্রথম গভর্নরকে শাহ সুজা, কে পাঠান, শাহজাহান পাঠান, ঠিক আছে। কত সালে এটা পাঠিয়েছে, 1651 সালে ইনি এটা বাংলাতে পাঠিয়ে দিয়েছে, যে যাও ওখানে একটু এ করে এসো, ওখান থেকে ওই এলাকাটা তোমার দায়িত্বে দিলাম, ওখানকার হিসেব নিকেশ আমি তোমার থেকে বুঝবো, ঠিক আছে। তো তারপরে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আর বেঙ্গল ছিল তখনকার দিনে সবচেয়ে বড় লোকের এলাকা, ঠিক আছে। মানে ওখানে যত বড় বড় বিজনেস, প্রায় তুমি এটা বলতে পারো, মানে তোমাকে আমি একটা ধারণা দেওয়ার জন্য বলছি যে কত বড় এলাকা, ইস্ট ইং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে
যত টাকা আয় করতো, সেটা ধরছি 100% টাকা, যে 100% টাকা আয় করতো না, তার মধ্যে বাংলা থেকে 60% টাকা আয় করতো। মানে পুরো ভারতবর্ষ থেকে যদি 100% করে, কেবল বাংলা থেকে করতো 60%। মানে বুঝতে পেরেছো হাউ মাচ ইম্পর্টেন্ট ইট ইজ, এটা কতটা ইম্পর্টেন্ট ছিল। ওই জন্য আহ, শাহজাহান কি করেছিল, তার একজন ওয়াফাদার গভর্নর যিনি ছিলেন শাহ সুজা, ওনাকে উনি পাঠিয়েছিলেন যে এখানে একজন ভালো এবং স্কিলফুল দক্ষ গভর্নরকে পাঠাতে হবে, তাই শাহ সুজাকে পাঠিয়েছিল। এবং আমরা তারপরে এটাও দেখেছি যে যখন উইলিয়াম হকিংস আসে বাণিজ্য করার নেয়, তখন শাহজাহান বলল ঠিক আছে বাণিজ্য করতে পারো। তারপরে শাহ সুজার কাছে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পৌঁছালো যে আপনি তো বাংলার দায়িত্বে আছেন, তাই কাইন্ডলি বাংলা, আর তখন বাংলা মানে কি, বাংলাদেশ, বিহার, বেঙ্গল, উড়িষ্যা, এই 4টে এলাকাকে নিয়ে তখন বাংলা বলা হতো, যে কাইন্ডলি আমাদের এখানে একটু বাণিজ্য করার পারমিশন দিন। তাই শাহ সুজা বলল ঠিক আছে, আপনারা আমাকে বছরে 3,000 টাকা করে দেবেন, আর এখানে বাণিজ্য করতে পারেন। ঠিক আছে, তখনকার বেঙ্গলের ক্যাপিটাল কি ছিল, ঢাকা ছিল। কিন্তু এইটা ক্লিয়ার করে নেবে, এই যে পারমিশনটা দিয়েছিল না, এই যে পারমিশনটা এরকম একটা সার্টিফিকেট দিয়েছিল, সেখানে কিন্তু কোথাও এটা বলা ছিল না যে ভাই তুমি ট্যাক্স ফ্রি বাণিজ্য করবে না। এখানে বাণিজ্যর মধ্যে ট্যাক্স ইনক্লুডেড ছিল, মানে ট্যাক্স দিয়ে বাণিজ্য করতে হতো। স্যার ট্যাক্স দেওয়া মানে কি বলতে চাইছেন আপনি? ধরো মনে করো, আচ্ছা ওটা আমি একটু পরে বলছি, ঠিক আছে, ওর জন্য স্লাইড আছে, চিন্তা করো না। শুধু এটুকু মনে করো যে ট্যাক্স ফ্রি কিন্তু বাণিজ্য করতো না, বাণিজ্য করতো তার ট্যাক্সও দিতে হতো। যেমন তুমি এখন যদি কোনো, এখন যারা ধরো মনে করো এখানে আমাদের যে আইনক্স, একটা সিনেমা হলের একটা ব্র্যান্ড আইনক্স, আইনক্স যে টাকা ইনকাম করবে, ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া থেকে, তার তো জিএসটি বলো বা কিছু বলো, একটা ট্যাক্স তো দিতে হবে সরকারকে, তাই না? সে তো এখানে ট্যাক্স ফ্রি বাণিজ্য করতে পারবে না। তার যদি 100 টাকা ইনকাম হয়, তার মধ্যে থেকে 28 টাকা তাকে গভর্নমেন্টকে দিতে হবে। ঠিক আছে, তাই সেই লাভটা ধরে নিয়ে এখন সবাই বাণিজ্য করে। বুঝতে পেরেছ? চলো, মনে করো আমি যদি সামনে কোনো একটা অ্যাপ্লিকেশন আনি যে আমি এবার থেকে অ্যাপে ক্লাস নেব, ঠিক আছে, অ্যাপে তোমরা যে বিভিন্ন জায়গা থেকে অ্যাপে ক্লাস করো, যারা অনলাইন টিচার অ্যাপ নিজস্ব অ্যাপ্লিকেশন লঞ্চ করে, ওদের দেখবে কোর্স ফি থাকে। কিছু কিছু টিচারের কোর্স ফি বললো 1,000 টাকা কোর্স ফি। এবার তুমি যখন পেমেন্ট করতে চাচ্ছ, তখন দেখবে বিলে লেখা থাকে 1,000 টাকা এবং জিএসটি 28 টাকা। ঠিক আছে, এর মানে কি? এর মানে হলো 1,000 টাকা ওই কোম্পানির দেওয়া উচিত ছিল, যার যে অ্যাপটা চালাচ্ছে। সে কি করলো, সে দেখলো আমি তো মানে কম টাকা ফি রেখেছি, ওই জন্য বিল করার সময় ওই ট্যাক্সটা তোমার থেকে নিয়ে নিচ্ছে। এবার এটা ছেলে মেয়েদের খারাপ লাগে যে ব্যানারে লেখা আছে 1,000 টাকা, আমাকে এখানে এক্সট্রা করে 28 টাকা দিতে হচ্ছে। ওই জন্য টিচাররা কি করতে শুরু করলো, একেবারে 1,028 টাকা কোর্স ফি লিখে রেখে দিল, যার মধ্যে ট্যাক্সটা ইনক্লুডেড। কেন ওটা করলো? কারণ গভর্নমেন্ট তো জিএসটি বসিয়ে দিয়েছে, গভর্নমেন্ট জিএসটি বসিয়েছে বলে কোর্সের দাম বেড়ে গেল। ঠিক আছে, তো এরকম ভাবে ট্যাক্স তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও, মুঘল তখন সরকার বলতে মানে ভারতের প্রধানমন্ত্রী বলতে যে মুঘলদের সিংহাসনে বসে থাকতো সেই হতো, তো ওকে ট্যাক্স পাঠাতে হতো। ওই জন্য বলেছিল ভাই তুমি আমাকে এককালীন 3,000 টাকা দিয়ে দেবে, আর তুমি বেঙ্গলে ট্যাক্স করতে থাকো। রাইট। নেক্সট, তারপরে মুঘলের গদিতে কে বসলো? ঔরঙ্গজেব আসলো। ঠিক আছে, 1658 থেকে 1707 পর্যন্ত ইনি সাম্রাজ্যটা চালিয়েছিল। তো এনার আমলে বেঙ্গল সুবা চেঞ্জ হয়ে গেল, শাহ সুজা মারা গেল, তারপরে শায়েস্তা খানকে ইনি বেঙ্গলের নবাব করলেন। ঠিক আছে, তখনও ক্যাপিটাল কি? তখনও ক্যাপিটাল ঢাকা। তাহলে এটাও মনে রাখবে, বাংলার ফার্স্ট ক্যাপিটাল কি ছিল? বাংলার ফার্স্ট ক্যাপিটাল ছিল ঢাকা। ঠিক আছে, ওকে। সো এবারে যখন শায়েস্তা খান এলো, ঠিক আছে, এর মাঝে অনেক গল্প হয়েছে। আমি আগের ক্লাসে বলেছিলাম যে শাহ সুজার আমলে ইংরেজরা গড়বড় করতো, অনেক হিসেব নিকেশের গন্ডগোল করতো, বেঙ্গল গভর্নরের সাথে ওর ঝামেলা লেগেই থাকতো। ওই জন্য ওকে একবার বলেছিল যে ভাই যাও, তোমাকে আমি বাণিজ্য করতে দেবই না।
তারপরে ক্ষমা টমা চেয়েছিল, আমি আগের ক্লাসে বলেছিলাম। তো যখন শায়েস্তা খান বেঙ্গল গভর্নরের চেয়ারে বসলো, তখন আবার রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়ার তরফ থেকে এলো যে আপনার যিনি আগে ছিলেন ওনার সাথে তো আমাদের ঝামেলা হয়ে গেছে, আমরা আর মানে উনি যতক্ষণ ছিলেন আমরা আসতে পারিনি, আপনি যখন নতুন এসছেন আপনার কাছে একটা প্রস্তাব, আমাদেরকে কিছু জায়গা অন্তত দিন যেখানে আমরা বাণিজ্য করতে পারবো। যা হয়ে গেছে তার জন্য ক্ষমা চাইছি। ওই জন্য 1698 সালে ইংরেজদেরকে 3টে জায়গা দিয়েছিল, একটা সুতান্তি, একটা গোবিন্দপুর আর একটা কালিকাতা। ঠিক আছে, যেটাকে কালীঘাট বলা স্যার হয়। ওটা হ্যাঁ, ক্লায়েন্ট হ্যালো। এই যে এজেন্টটা এসেছিল সেটা চার্নক ছিলেন। তোমার কথাটা সাধনা একটু কেটে কেটে আসছে, তুমি মেসেজ করে দাও, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, চলো। হ্যাঁ, গভর্নর নিয়ে আই থিঙ্ক কিছু তুমি বলছিলে। ঠিক আছে, হ্যাঁ গভর্নর। স্যার বলছি, না স্যার গভর্নর নয়, ওই যে যে এজেন্টটা এসেছিল ওটা তো জব চার্নক ছিল, জব আপনি চার্নক, রাইট রাইট। ক্লাইভ বললেন। জব চার্নক, সরি আমি বোধহয় এ বলে ফেলেছি, রবার্ট ক্লাইভ। জব চার্নক ছিল। ঠিক আছে, তো উনি কি বললো, উনি বলল যে আমাদেরকে অন্তত কিছু এলাকা দিন। তাহলে শায়েস্তা খান বলল ঠিক আছে, আপনি এই 3টে এলাকাতে আপনার বাণিজ্যটা চালাতে পারেন। ঠিক আছে, এবারে যখন এই 3টে এলাকা ওনাকে দেয়া হলো, এই 3টে এলাকা ওনাকে দেয়া হলো, যেটা সুতান্তি, গোবিন্দপুর এবং কালিকাতা, কালিকাতার বর্তমান নাম কালীঘাট। এই 3টে এলাকাকে কিভাবে দেয়া হলো, যে আপনি আমাকে বছরে 1200 টাকা করে দেবেন। ঠিক আছে, ওকে, ভালো কথা। আর এই 3টের সম্মিলিত নাম তখন হয়েছিল কলকাতা। ঠিক আছে, আর তারপরে কি হলো, কলকাতা প্রেসিডেন্সি এস্টাবলিশ হলো, এটা আমরা আগের ক্লাসে দেখেছি কলকাতা প্রেসিডেন্সি কিভাবে এস্টাবলিশ হলো, তাই এটা নিয়ে আমি আর বেশি এখন আগে বাড়ছি না। ঠিক আছে, ওকে। দেখো, আমরা আবার একটু আগে ফিরে যাই, যে আমরা পড়েছিলাম যখন ঔরঙ্গজেব মারা গেল 1707 সালে, ঔরঙ্গজেব মানে মুঘল সাম্রাজ্য থাকাকালীন মানে কন্ডিশনটা কেমন ছিল। এক একটা প্রভিন্স বা এক একটা প্রদেশ ছিল, যেটাকে আমরা এখন স্টেট বলি, এক একটা স্টেট ছিল, এক একটা স্টেটকে এক একটা নবাবের হাতে দায়িত্ব দেওয়া থাকতো, বা যেটাকে ওরা গভর্নর বলতো। ঠিক আছে, ওই এক একটা স্টেট আবার কিছু কিছু সুবাতে ভাগ করে দিত, ওই গভর্নরগুলো, মানে কিছু কিছু ডিস্ট্রিক্টে ভাগ করে দিচ্ছ। আমরা যেমন একটা স্টেটের মধ্যে এখন অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, সেরকম তখনও এক একটা প্রভিন্স অনেকগুলো সুবাতে ভাগ থাকতো, মানে এক একটা প্রদেশ অনেকগুলো সুবাতে ভাগ থাকতো। তো এরকম সাকসেসর স্টেট আমরা কি কি পড়েছি, যখন ঔরঙ্গজেব মারা গেল বলবে স্যার হায়দ্রাবাদ নিজে স্বাধীন হয়ে গেল, বেঙ্গল নিজে স্বাধীন হয়ে গেল, অবধ মানে অযোধ্যাও নিজে স্বাধীন হয়ে গেল। ঠিক আছে, এবং এই সমস্ত জায়গায় যারা স্বাধীন করলো ওরা নিজেদেরকে নবাব বলে পরিচয় দিতে থাকলো, যে আমি আর এখানকার কোনো গভর্নর নই, আমি এবার এখানকার নবাব। ঠিক আছে, ওকে। আর আমার স্টেটটা পুরো আমার অটোনোমাস স্টেট, মানে আমার নিজস্ব স্টেট, এটা আমি আর কারোর অধীনে নই। এটা কখন থেকে শুরু হলো, ঔরঙ্গজেব মারা যাওয়ার কিছুটা কয়েক বছর পর থেকে, রাইট। এটা আমরা আগের ক্লাসে আমরা দেখেছিলাম, আজকের আমি জাস্ট এর সাথে কানেকশন আছে বলে এটা একটু আবার আমি রিভাইজ করিয়ে দিলাম। তো এরকম যখন ঔরঙ্গজেব মারা গেল, তারপরে প্রথম বাহাদুর শাহ এলো। ঠিক আছে, প্রথম বাহাদুর শাহ হয়ে গেল, তারপরে ফারুক শিয়ার এসেছিল, তারপরে মোহাম্মদ শাহ, যেটাকে আমরা রঙ্গিলা বলি। তো যখন ফারুক শিয়ার ছিল, ফারুক শিয়ার যখন মুঘলদের গদিতে বসেছিল, সেই 1713 সালে, ওই বছরই মুর্শিদ কুলি খাঁ কি বলে নিল, যে আমি এখন থেকে মানে বাংলার নবাব। এটা এইভাবে ও রাজ্যটাকে চালাতে থাকলো। ঔরঙ্গজেব মারা যাওয়ার আমি বললাম না কিছু বছর পর থেকে, মানে কয়েক বছর একটু আবহাওয়াটা বুঝলো যে আবার কোনো স্ট্রং রাজা আসবে না, তো তাই আমি হুট করে ওরা নিজেরা স্বাধীন গণনা করলো না। ঠিক আছে, মানে একটু বেপরোয়া অ্যাটিটিউড দেখালো না। কয়েক বছর পরে যখন দেখলো যে না, এইসব রাজাদের মধ্যে অতটা দম নেই, আগের আগের বাদশাদের মতো এরা একটু দুর্বল আছে, তখন মুর্শিদ কুলি খাঁ কি বলল, যে আমি আর এখানকার কোনো গভর্নর নই, আমি এবার এখানকার নবাব। সেটা তাহলে মুর্শিদ কুলি খাঁ কবে নিজেকে ঘোষণা করলো, 1713 সালে। ঠিক আছে, তবে কিন্তু এইটা কিন্তু ঠিক, এটা সবসময় মনে রাখবে। তার মানে এটা নয় যে এ আর মুঘল বাদশাকে মানে বাদশা বলে মানছে না, খাতা কলমে কিন্তু বাদশা বলে মানে,
কিন্তু স্টেটটা এমন ভাবে চালাতে থাকলো যে খুব খবরাখবর সমস্ত কিছু যে বলতে হবে মুঘল বাদশার কাছে, এরকম কোনো মানে নেই। আর তখন ক্যাপিটাল কি ছিল? এবারে আমরা আগে দেখেছি প্রথমে ক্যাপিটাল কি ছিল? ঢাকা ছিল। তো ইনি মুর্শিদ কুলি খাঁ কি করলো? ক্যাপিটালটা, ঢাকা যে ছিল ক্যাপিটালটা, সেখান থেকে শিফট করিয়ে ক্যাপিটালটা কোথায় আনলো? মুর্শিদাবাদে আনলো। ঠিক আছে। আচ্ছা, এটার রিজন কি, কেন মুর্শিদাবাদে আনলো? ভালো করে দেখো। আমি যদি বলি এই পুরো এলাকাটা বেঙ্গল ছিল, ঢাকা এক সাইডে পড়ে যাচ্ছিল। ঠিক আছে, ঢাকাটা এক সাইডে পড়ে যাচ্ছিল। ওকে। আর এদিকে তো বিহার আছে, এদিকে উড়িষ্যা আছে। তো বিহারটা অনেক দূরে হয়ে যাচ্ছিল, ওই জন্য মুর্শিদ কুলি খাঁ এখান থেকে ক্যাপিটালটা শিফট করে একদম মাঝামাঝি বরাবর নিয়ে আসলো, যাতে বিহার টিহার সব জায়গাতে সমানভাবে নজরদারি রাখতে পারে। ঠিক আছে, ওকে। এবার যখন 1713 সালে মুর্শিদ কুলি খাঁ নিজেকে নবাব বলে ঘোষণা করে নিল, ঠিক তার 4 বছর পরে 1717 সালে, আর আচ্ছা, তখন বেঙ্গলে কোন কোন ইউরোপীয় শক্তি ছিল? ব্রিটিশ ছিল, ফ্রেঞ্চ ছিল, আর ডাচ ছিল। পর্তুগিজ অলরেডি সাইড হয়ে গেছে। ঠিক আছে। তো এই তিনটে ইউরোপীয় শক্তির মধ্যে ব্রিটিশদেরকে আলাদা করে একটা সার্টিফিকেট দিল। কি সার্টিফিকেট দিল? কে? ফারুক শিয়ার। তাকে আমরা ফরম্যান বলি। কি ফরম্যান? যে আপনি এখানে বাণিজ্য করার জন্য কিছু স্পেশাল সুযোগ সুবিধা পাবেন, স্পেশাল প্রিভিলেজ পাবেন। ঠিক আছে, ট্যাক্স কম দিতে হবে, বা কিছু কিছু জায়গায় একদম ট্যাক্স ছেড়েই দিতে হবে, আপনার থেকে কোনো ট্যাক্সই নেবো না। ঠিক আছে। আর এটা আমরা দেখেছি, কেউ বলতে পারবে ফারুক শিয়ার এটা কেন দিয়েছিল ব্রিটিশদেরকে? এনিওয়ান? আগের ক্লাসে আমি বলেছি। স্যার, ওই ওই কি একটা রোগ হয়েছিল বলে রাশিয়াতে রোগ হয়েছিল, ডক্টর রাইট, শরীর খারাপ করেছিল এবং তারপরে ব্রিটিশদের একটা ডক্টর সুস্থ করাতে একটা অ্যাওয়ার্ড স্বরূপ এটা দিয়েছিল। ওকে। তো তারপরে যখন, না সরি সরি, আমি এখানে একটু ভুল বললাম তোমাদের, একটু কারেকশন করছি আমি, সরি, এক্সট্রিমলি সরি। যখন ফারুক শিয়ার 1713 সালে মুর্শিদ কুলি খানকে গভর্নর করে বেঙ্গলে পাঠিয়েছিল। ঠিক আছে, কেননা তার আগে পর্যন্ত গভর্নর কে ছিল? শাহ সুজা, শায়েস্তা খাঁ। তো ফারুক শিয়ার বেঙ্গলে গভর্নর হয়ে আসে, সেটা 1713 সালে। কে পাঠিয়েছিল? ফারুক শিয়ার পাঠিয়েছিল। তাহলে এখনো পর্যন্ত ফারুক শিয়ার কি বেঙ্গলের গভর্নর, নবাব কিন্তু নয়। ওই জন্য 1717 সালে ফারুক শিয়ার নিজেই ফরম্যানটা ইস্যু করেছিল। মুর্শিদ কুলি খানের কাছে পাওয়ার ছিল না ফরম্যান ইস্যু করা বা ফরম্যানটাকে রিজেক্ট করা। ঠিক আছে। তারপরে যখন ফারুক শিয়ার মারা গেল এবং মোহাম্মদ শাহ মুঘল বাদশাহ হলেন, তখন মুর্শিদ কুলি খাঁ উনি কি করলো? উনি বলল আমি আর নবাব নই, এবার আমি আর এখানকার গভর্নর নই, আমি এবার এখানকার নবাব। তাহলে মুর্শিদ কুলি খাঁ আর কবে নিজেকে মানে স্বাধীন নবাব ঘোষণা করেছিল? যখন ঘোষণা করেছিল তখন মুঘল বাদশাহ কে ছিল? বলবে মোহাম্মদ শাহ রঙ্গিলা। আর মুর্শিদ কুলি খাঁ যখন বাংলার গভর্নর হয়ে প্রথমবার এসছিল, তখন মুঘল বাদশাহ কে ছিল? তখন ছিল ফারুক শিয়ার। ওকে, এই দুটো কিন্তু মনে রাখবে। ওকে। তো চলো আমরা এবার বাংলার যে জায়গাটা, সেটা একটু একটা ম্যাপের সাহায্যে একটু বুঝে নিতে থাকি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, দেখো বাংলাতে আমরা কি জানি? বেঙ্গলে যে আমাদের রিভার গঙ্গা উত্তরাখণ্ড থেকে এসে মুর্শিদাবাদ থেকে কি হয়, একটা চলে যায় বাংলাদেশে পদ্মা নামে, আর একটা নিচে আমাদের নেমে আসে ভাগীরথী, হুগলি নামে। ঠিক আছে, হুগলি নামে আমাদের নিচে নেমে আসে। ঠিক আছে, যেটা তোমার মুর্শিদাবাদ হয়ে, মালদা হয়ে, দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে গিয়ে কোথায় পড়ে? বে অফ বেঙ্গলে, মানে ভারত মহাসাগরে পড়ে। ঠিক আছে। এবারে যখন মুর্শিদ কুলি খান আমলে ফারুক শিয়ার ফরম্যান ইস্যু করে দিয়েছিল, তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবার দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলো বা ফ্রেঞ্চ বলো বা ডাচ বলো, তখন সবাই এই ইউরোপ থেকে ভারতে আসতো কিভাবে? জলপথে। তো জলপথে যখন ভারতে আসতো, তখন দেখো এই নদীটা থেকে ঢুকতো, মানে হুগলি থেকে ঢুকতো, ঢুকে গিয়ে মেন গঙ্গাতে চলে যেত, বা এর আশেপাশে ওরা বাণিজ্য কুঠি স্থাপন করতো, যাতে জাহাজের চলাচলের সুবিধা হয়। ওই জন্য সবসময় নদীর ধারে ওরা
বাণিজ্য কুঠি স্থাপন করত। তো তুমি একটা জিনিস দেখো, একদম বঙ্গোপসাগরের কাছেই, মানে যেখান থেকে এন্ট্রান্স, সেখানে কার বাণিজ্য কুঠি? ব্রিটিশ। তার উপরে কার? ফ্রেঞ্চ। তার উপরে কার? ডাচ। ভালো করে বুঝবে। তাহলে তুমি একটা জিনিস দেখো, ব্রিটিশদের যে বাণিজ্য কুটির লোকেশন, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে সাগর সাগর থেকে, ভারত থেকে কে বেরোবে আর ভারতে কে আসবে, এটা এটার উপর কন্ট্রোল কার থাকবে? বলবে স্যার ব্রিটিশদের থাকবে। কেননা এদের উপর দিয়েই তো তোমাকে যেতে আসতে হবে, এ পুরো একদম বঙ্গোপসাগরের কাছাকাছি। ওই জন্য বাংলাতে আস্তে আস্তে ব্রিটিশদের ক্ষমতা বাড়ছে। কেননা এখান থেকে কোন জাহাজ ঢুকবে আর কোন জাহাজ বেরোবে, সেটা ব্রিটিশদের নজরদারি থেকে সব সময় থাকতো। ঠিক আছে। এবং এছাড়াও আমরা দেখেছি যে ব্রিটিশদের কাছে স্পেশাল কি ছিল? স্পেশাল ফরম্যান ছিল। সেটা কে দিয়েছিল? ফারুকশিয়ার দিয়েছিল। তো এই দুটি কারণে ব্রিটিশরা এক্সট্রা পাওয়ারফুল হয়ে উঠেছিল অন্যদের থেকে। ঠিক আছে। তাহলে ব্রিটিশরা ভারতের কি কি কারণে অন্যান্য ইউরোপীয় শক্তির থেকে বেঙ্গলে বেশি পাওয়ারফুল হয়ে উঠেছিল? বলবে স্যার ওদের যে লোকেশন ছিল বাণিজ্য কুটির, সেটাও খুব দুর্দান্ত এলাকায় ছিল, একদম মানে বঙ্গোপসাগর থেকে বেরোনো আর ঢোকার মুখে, বেঙ্গলে থেকে বেরোনো আর বেঙ্গলে ঢোকার মুখে। আর ওদের কাছে স্পেশাল ফারুকশিয়ারের ফরম্যান ছিল। ঠিক আছে। তো এই দুটো কারণে যখন মুর্শিদ কুলি খাঁ বাংলার নবাব আছে, তখন এদিকে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে আমাদের ব্রিটিশদের শক্তি সবচেয়ে বেশি হয়ে উঠছিল। ঠিক আছে। ব্রিটিশদের ছিল কলকাতাতে, ফ্রেঞ্চদের ছিল চন্দননগরে, আর ডাচদের ছিল চিনসুরাতে। ওকে, চলো নেক্সট তাহলে আমরা দেখছি। তাহলে মুর্শিদ কুলি খাঁ তাহলে ক্যাপিটালটা কোথায় নিয়ে চলে এসেছিল? মুর্শিদাবাদে। উনি কবে থেকে কবে মানে মানে বাংলার নবাব হন? 1713 সালে ওনাকে ফারুকশিয়ার পাঠিয়েছিল, তখন থেকে 1727 পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, তারপরে ওনার যে জামাই বাংলার নবাব হন সুজাউদ্দিন, 1727 থেকে 1739। টেনিয়র গুলো মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে। তারপরে যখন জামাই মারা গেল, তখন মুর্শিদ কুলি খাঁর যে পুত্র ছিল সরফরাজ খান, সে বাংলার গদিতে বসলো। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার তাহলে ছেলে থাকতে মুর্শিদ কুলি খাঁর পরে ওনার ছেলে কেন বসলো না, জামাই কেন বসলো? যখন মুর্শিদ কুলি খাঁ মারা যায়, ওনার ছেলের বয়স খুব মানে কম ছিল, খুব ছোট ছিল। তাই ওনার জামাই কিছুদিন রাজত্ব করেছিল, তারপরে সরফরাজ খান ওনার সিংহাসনে বসে, সুজাউদ্দিন মারা যাওয়ার পরে। ওকে। আর এই সরফরাজ খানের একজন সেনাপতি ছিল আলীবর্দী খাঁ। তাহলে এরা তিনজন কিন্তু একটাই ফ্যামিলি। ঠিক আছে। আলীবর্দী খাঁ কোনো একটা সময় গিয়ে সরফরাজ খানকে মেরে ফেললো। সরফরাজ খানের মানে পিরিয়ডটা দেখো খুবই কম সময়, মাত্র 1 বছরের জন্য রাজা থাকতে পেরেছিল, নবাব থাকতে পেরেছিল। তারপরে আলীবর্দী খাঁ সরফরাজ খানকে মেরে ফেললো। তারপরে ইনি নিজেকে কি বলে ঘোষণা করলো যে আমি এবার থেকে বাংলার নবাব। ইনি সরফরাজ খানের কি ছিল? ইনি ছিল সেনাপতি ছিল। ওকে। আর আমরা এদিকে তো একটু আগেই দেখলাম যে তখন বাংলাতে 3টে ইউরোপীয় শক্তি ছিল, যার মধ্যে সবচেয়ে ডোমিনেন্ট কে করছিল? ডোমিনেন্ট পজিশনে ছিল ব্রিটিশরা। কেননা এদের দুটো কারণ ছিল, ফরমান ছিল আর এদের লোকেশনটা ছিল খুব ইম্পর্টেন্ট জায়গায়। ওকে। নেক্সট কি হলো? এবার এবার আমাদের বাংলার নবাবকে আলীবর্দী খাঁ। ইনি রাজত্ব করেছে কত? 1740 থেকে 1756 পর্যন্ত। তো যখন আলীবর্দী খাঁ বাংলার সিংহাসনে বাংলার নবাব হয়ে বসে আছে, তখন এদিক থেকে মারাঠারা দুর্দান্ত অ্যাটাক করছে, বারবার অ্যাটাক করছে বাংলার উপরে। ঠিক আছে। মুর্শিদ কুলি খানের সময় থেকে মারাঠার সাথে বা মুঘলদের সাথে মারাঠার, আমি তোমাদের আগেও বলেছিলাম মারাঠা শিখ এদের যুদ্ধ লেগেই থাকতো। তো মারাঠারা বেঙ্গলের উপরে বিশাল অ্যাটাক করছে। 1 নম্বর কি মুঘলদের সাথে এদের শত্রুতা, আর 2 নম্বর বেঙ্গল ছিল খুবই রিচ একটা জায়গা। ওখানে যে যে মানে যে বংশ রাজত্ব করতে পারবে, যে ওখানে নবাব হতে পারবে, তার টাকা পয়সার অভাব হবে না। তাই সবাই বেঙ্গলটা চাইছে। তো আলীবর্দী খাঁর আমলে বিরাট অ্যাটাক করছিল। তো ওই অ্যাটাকের ভয়ে যাতে আলীবর্দী খাঁর পাশাপাশি ইউরোপীয় শক্তিরা ভাবছিল যে আমাদের উপরে যাতে না অ্যাটাক করে বসে, ওরা নিজেদের কারখানাগুলোকে মানে কারখানাগুলোকে চারিদিকে মানে দুর্গ বানাতে শুরু করলো। ঠিক আছে। দেখো ফোর্টিফাইড করতে শুরু করলো। ব্রিটিশরা কলকাতাকে ফোর্টিফাই করে নিল, মানে চারিদিকে পাঁচিল দিয়ে দুর্গ টুর্গ বানিয়ে নিল, যাতে মারাঠাদের অ্যাটাকের কারণে ওদের ক্ষতি না হয়।
ডাচরাও তাই করলো, ফ্রেঞ্চরাও তাই করলো। ডাচরা চীন সুরাতে, ফ্রেঞ্চরা চন্দননগরে। মানে মারাঠাদের ভয়ে এরাও কি করলো, নিজেদেরকে সুরক্ষিত করে নিল। ঠিক আছে। তো কিছু বছর পরে তারপরে দেখলো আলীবর্দী খাঁ, দেখলো যে ও যখন পেরে উঠছে না, তখন ও বলল মারাঠাদেরকে যে ঠিক আছে, আপনি বলুন কি চাই, আমি আপনাদের সাথে শান্তি চুক্তি করতে চাই, আমি এই যুদ্ধে জয়ী হতে পারবো না, আপনাদের দাবিটা আমাকে বলুন। তাই মারাঠাদের আমলে মুঘলদের, মুঘলরা যত টাকা ওদের থেকে লুটপাট করেছিল, মানে যত অন্যায়ভাবে যত ট্যাক্স ফ্যাক্স নিয়েছিল, এই যে চৌথ দেখছো, চৌথ, এই চৌথকে আমাদের মারাঠাদের ভাষায় চৌথ বলা হয়, যেটা এখানে বলা হয় ট্যাক্স। ঠিক আছে, নর্মাল ভাষায় আমরা ট্যাক্স বলি। তো বলছে যে আপনার কি কত ট্যাক্স দিতে হবে বলুন, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি শান্তি চাই, আমি যুদ্ধে পেরে উঠছি না। কেননা ততদিনে আলীবর্দী খাঁরও অনেক বেশি এজ হয়ে গেছে, ইনি আর যুদ্ধ করার বয়সে নেই। তাহলে যা যা ট্যাক্স লাগা দিয়ে দিল, এবং এক্সট্রা এরিয়ার, মানে এক্সট্রা যেটা টাকা ডিউ আছে তার জন্য বলল যে ঠিক আছে, আপনি উড়িষ্যাটাও নিয়ে নিন, উড়িষ্যার আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি ওখান থেকে আপনার ইনকামটা করতে পারেন। ঠিক আছে। তো বলে মারাঠাদের সাথে উনি কি করলো, উনি একটা পিস ট্রিটি সাইন করলো। ঠিক আছে। তাহলে মারাঠাদের আক্রমণে ওদিকে আলীবর্দী খাঁ যখন মানে সামলাতে পারছিল না, এদিকে কিন্তু ইউরোপীয় শক্তিরা দেখো নিজেদের একটু বেনিফিট করে নিল, মানে পাকা পাকা কারখানা করে নিল, একদম সুন্দর করে দুর্গ টুর্গ বানিয়ে। ঠিক আছে। আলীবর্দী খাঁ এটা নোটিস করলো যে ভাই এসব কি করছো। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, ক্যালকাটাতে যে ইংরেজরা দুর্গটা করেছিল সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ফোর্ট উইলিয়াম। ঠিক আছে, এটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম। তো যখন আলীবর্দী খাঁ দুর্গটা, মানে আহ, আলীবর্দী খাঁ যখন মারাঠাদের সাথে পিস ট্রিটিতে সাক্ষাৎ করলো, যখন ওদের মধ্যে যুদ্ধ ফাইনালি শেষ হলো, তখন ও নজর দিল, এই ভাই তোমরা আমাকে না বলে দুর্গ করে নিয়েছো কেন, তোমরা দুর্গটাকে তোমাদের ভাঙতে হবে, আমি তো তোমাদের বলিনি, আমি তো তোমাদের পারমিশন দিইনি দুর্গ করার। তো আলীবর্দী খাঁ বারবার বারবার মেসেজ করতে থাকে, মেসেঞ্জার দিয়ে খবর পাঠাতে থাকে, তাও সত্ত্বেও ইংলিশ, ফ্রেঞ্চ, ডাচ যারা ছিল, ইউরোপিয়ানরা, ওরা শুনছিল না। যে বানানো হয়ে গেছে, যেমন তুমি মনে করো না, যদি তোমাদের জায়গায় অন্যায়ভাবে, মনে করো একটা জায়গা নিয়ে গন্ডগোল হচ্ছে, তোমার জায়গায় অন্যায়ভাবে কোনো একটা ব্যক্তি এসে পাকা একদম মহল, বাংলো বাড়ি করে ফেলেছে, ঘর বাড়ি করে ফেলেছে। ঠিক আছে। 10-15 বছর ওখানে থাকতে থাকতে পাকা ঘর বাড়ি করে ফেলেছে। তো তুমি কি, তোমাকে একবার বলাতে ও কি ভেঙে দেবে? নিশ্চয়ই ভাঙবে না, তাই না? ও তো চেষ্টা করবে যে আমি যখন করেই ফেলেছি জিনিসটা ভাঙবো না, আমি আমি লড়বো যাতে জায়গাটা আমার হয়ে যায়। তো এরকম সিম্পল এরকম ব্যাপার, ইংরেজরাও এটাই চাইছিল। ঠিক আছে। ওই জন্য তারপরে এরকম লেগেই থাকতে থাকলো। দেখো আলীবর্দী খাঁ বলছে যে তোমাদের এই 45টা আমি ভাই পছন্দ করছি না, তোমাদের এটাকে ভাঙতে হবে। কিন্তু কে কার কথা শুনে এরা ভাঙছিল না, নর্মাল যেভাবে অবস্থায় থাকে সেভাবে রেখে দিয়েছিল। এবার ততক্ষণে আমি কি বললি, মানে কি বললাম, আলীবর্দী খাঁর অনেক বয়সও হয়ে গেছে। তো ফাইনালি আলীবর্দী খাঁ একদিন মারা গেল। ঠিক আছে। এবার মারা যাওয়ার পরে রাজা কে হবে, বাংলার নবাবের গদিতে কে বসবে? আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না, 3টে কন্যা ছিল। ঠিক আছে, 3টে কন্যা ছিল। এবার 3টে কন্যার সাথে উনি 3টে কন্যাকেই উনি বেঁচে থাকতে থাকতে সবার, মানে সবাইকে বিয়ে দিয়ে দিয়েছিলেন। তো তার মধ্যে কেবল যেটা ছোট কন্যা ছিল, যে ইয়ঙ্গার সবচেয়ে ছোট যে কন্যা ছিল, তার পুত্র ছিল সিরাজউদ্দৌলা। ঠিক আছে, তার পুত্র ছিল সিরাজউদ্দৌলা। ঘসেটি বেগম, ঘসেটি বেগমের কোনো, মানে কোনো সন্তান ছিল না। এবং যেটা বড় কন্যা যে ছিল, সবচেয়ে এল্ডার যে মেয়েটা ছিল, তার ছিল একজন ছেলে, সেটা হলো শওকত জাহ। ঠিক আছে। তো আলীবর্দী খাঁ দেখলো, আর আলীবর্দী খাঁ সেনাপতি কে ছিল, সেনাপতি ছিল মীর জাফর। ঠিক আছে। তো আলীবর্দী খাঁ যখন মারা যাচ্ছে, এই সিরাজউদ্দৌলা, ঘসেটি বেগম, আর শওকত জাহ এবং মীর জাফর, এরা সবাই ওই গদির দাবিদার। তাহলে কে হবে, কে হবে? ফাইনালি আলীবর্দী খাঁ বলে গেল যে পরবর্তী নবাব হবে সিরাজউদ্দৌলা, যার বয়স তখন 21 বছর। ঠিক আছে। তো এবার তুমি ভাবো, ছোট মেয়ের ছেলে গদিতে বসছে, বড় মেয়ের ছেলে বঞ্চিত হলো, ঘসেটি বেগম বঞ্চিত হলো, মির্জাফরও নিজে নিজে কিন্তু বঞ্চিত হলো। এবার তুমি বলবে স্যার মির্জাফর কি করে বঞ্চিত হবে, ও এই আশাটাই বা করবে কেন, ও তো ওদের ফ্যামিলির লোক নয়। আরে ভাই,
যখন সরফরাজ খান রাজা ছিল, তা আলীবর্দী খানও তো সেনাপতি ছিল। আলীবর্দী খান ওকে মেরে দিয়ে রাজা হয়েছিল। এই ইতিহাসটা তো মির্জাফর জানে। তো মির্জাফর সেইভাবে আশায় ছিল যে আমি এত নবাবের সেবা দিয়েছি, আমাকে হয়তো রাজা করে দিয়ে যাবে। কেননা ওনার তিনটে সব মেয়ে, ডাইরেক্ট কোনো ছেলে নেই। ফাইনালি উনি সিরাজউদ্দৌলাকে করে দিয়ে গেল। ফলে ঘসিটি বেগমও সিরাজউদ্দৌলার শত্রু হয়ে গেল, শওকত জংও সিরাজউদ্দৌলার শত্রু হয়ে গেল, এবং আমাদের মীর জাফরও সিরাজউদ্দৌলার মনে মনে একটু শত্রু হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে? চলো তাহলে এবার বাংলার নবাব কে? বাংলার নবাব এখন সিরাজউদ্দৌলা। ক্যাপিটাল এখনো কোথায় আছে? ক্যাপিটাল এখনো মুর্শিদাবাদে আছে। সিরাজউদ্দৌলা এসে সবচেয়ে প্রথম বলল যে ভাই, তোমরা এখানে কোনো নিউ ফর্টিফিকেশন করতে পারবে না, কোনো নতুন করে কোনো কেল্লা তোমরা করতে পারবে না। আর যেগুলো অলরেডি করেছো সেটাকে তুমি ডিসম্যান্টেল করে দাও, সেটাকে তুমি আগে ধ্বংস করো। ঠিক আছে, তাহলে কেল্লাগুলোকে ডিস্ট্রয় করার অর্ডার উনি দিয়ে দিল। ঠিক আছে, এবারে ওনার অর্ডার শুনে বেশ ভালোভাবেই শক্তপোক্তভাবেই অর্ডার করলো যে আমি একবার বলবো, এরকম ভাবে হয়তো বলেছে, তারপরে কিন্তু আমি নিজে ব্যবস্থা নেব, আইনি ব্যবস্থা নেব। তো ডাচরা ঠিক আছে, ওরাও ভেঙে দিল। ফ্রেঞ্চরা বললো ঠিক আছে আমরাও ভেঙে দেবো। কিন্তু দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে তখন ডমিনেন্ট জায়গাতে ছিল তিনটে ইউরোপীয়দের মধ্যে, ও কিন্তু রেখেই দিয়েছে, ও কিন্তু ভাঙেনি। এর ফলে ইংরেজদের সাথে একটা সিরাজউদ্দৌলার একটা টোকাটুকি লেগেই থাকলো, একটা শত্রুতা আস্তে আস্তে জন্ম নিচ্ছে। ঠিক আছে, ভালো কথা। তো যখন ফাইনালি শুনলো না, ঠিক আছে, বাকি দুজন শুনলো আর ইংরেজরা শুনলো না, তখন সিরাজউদ্দৌলা 1756 সালে, হ্যাঁ এখানে আরেকটা কথা বলে দিই, সিরাজউদ্দৌলা কিন্তু 1 বছরের থেকেও কম সময়ের উনি রাজা ছিল, নবাব ছিল। ঠিক আছে, মনে রাখবে, খুব অল্প সময়। তাই সিরাজউদ্দৌলা নিয়ে আমি যা যা বলবো, মনে করবে এই 56 থেকে 57-র মধ্যে, তাই আমি বারবার তারিখ বা সাল বলবো না। ঠিক আছে, তো যখন ফোর্ট উইলিয়ামে যে সমস্ত যে কেল্লাটা করে ইংরেজরা ওখানে থাকছিল, ঠিক আছে, ওখানে সিরাজউদ্দৌলা কি করলো, ওখানে একটা শটাং করে একটা তোমার অ্যাটাক করতে শুরু করে দিল 1756 সালে। কোনো কিছু না বলে দুম করে বুলডোজার চালিয়ে দিল। ঠিক আছে, তো সেই ভয়ে ফোর্ট উইলিয়াম থেকে 33 কিমি দূরে রবার্ট ড্রেক তার লোকবল নিয়ে উনি কি করলো, 33 কিমি দূরে উনি অন্য একটা ফলতা, ডায়মন্ড হারবারের যে ফলতা তোমরা দেখেছো, ফলতা বলে একটা জায়গাতে ওখানে গিয়ে উনি আশ্রয় নিল। ঠিক আছে, যে ভয়ে সবাই ওখানে পালিয়ে গেল। আর মাত্র 146 জন মানুষ এই দুর্গতে রয়ে গেল, আর বাকিরা পালিয়ে গেল। যারা পালিয়ে গেল তাদের হেড হলো রবার্ট ড্রেক, আর যারা থেকে গেল তারা বলল রবার্ট হাওয়েল, তো তুমি এখন থেকে আমাদের গভর্নর বা আমাদের হেড। ঠিক আছে, ওই 146 জনের মধ্যে। তো তারপরে এবারে নবাব বলল যে তোমরা এখনো ভাঙছো না। তো ওই 146 জনকে নিয়ে একটা ছোট্ট একটা ঘরে উনি ওদেরকে শাস্তি দেওয়ার জন্য ওদেরকে বন্দি করে রাখলো, যেটা প্রায় 18 বাই 18 সাইজের ঘর। তো ঘরটা এত ছোট যে ওই 146 জন ওখানে প্রায় সবাই প্রায় মানে খুবই অসুস্থ হয়ে পড়েছিল, এবং প্রায় তোমার 32 থেকে 33 জন মানুষ ওখানে মারা গিয়েছিল। তো এটার ফলে ইংরেজরা কিন্তু সিরাজউদ্দৌলার উপরে একটু ক্ষুব্ধ হন। এবার একটা কথা বলি, এই যে এটাকে বলা হয় অন্ধকূপ হত্যা। এবার এটা কিন্তু কেউ জিনিসটা যে চোখে দেখেছে তা না, এটা সম্পূর্ণ ব্রিটিশদের তৈরি একটা খবর। তাই অনেক ঐতিহাসিক এটাকে রং বলে দাবি করছেন, যে এটা ব্রিটিশদের বানানো, সিরাজউদ্দৌলাকে দুর্নাম করার জন্য। কেননা ওই মাত্র অত ছোট ঘরে 146 জন মানুষকে রাখা কোনোদিন সম্ভবও নয়। যাই হোক, এটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল আছে। তো যখন অন্ধকূপ হত্যার ফলে 146 জনের মধ্যে 32-33 জন মারা গেল, বাকিরা হসপিটালাইজড, ঠিক আছে, ফোর্ট উইলিয়ামের মধ্যে এরকম একটা বড় কাণ্ড ঘটলো, তখন এই যে মাদ্রাজ প্রেসিডেন্সিতে যখন যে জায়গাটা ব্রিটিশদের আন্ডারে, মানে আর কি ব্রিটিশরা নিয়ে নিয়েছিল, মাদ্রাজ প্রেসিডেন্সি যেখানে ফোর্ট সেন্ট জর্জ ওরা স্থাপনা করেছিল, ওখানে কে কে থাকতো, ওখানে
রবার্ট ক্লাইভ ওখানে বসতো এবং ওনার সেনাবাহিনীরা ওখানে থাকতো, ওদের কাছে খবরটা পৌঁছলো। তো ওরা তো ভীষণ সিরাজউদ্দৌলার উপরে রেগে গেল, ঠিক আছে, যে এটা কি করে করতে পারে, আমরা এর প্রতিশোধ নেবই নেব। ততদিনে অন্ধকূপ হত্যার পরে সিরাজউদ্দৌলা ক্যালকাটার নামটা পাল্টে দিয়ে আলীনগর করে দিল, যা ছিল তাই করে দিল, ঠিক আছে। তো যখন অন্ধকূপ হত্যা হলো, তখন বাকি যে ব্রিটিশরা ওখানে মানে খুবই ভুগছিল আর কি আটকে থেকে, ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মাদ্রাজ থেকে একটা টিম বেঙ্গলে পাঠানো হলো, ঠিক আছে। দুটো পথে ওরা এসছে, কেউ কেউ এসছে ল্যান্ড পথে, কেউ কেউ এসছে সামুদ্রিক পথে। ল্যান্ড পথে যারা এসছে ওদের হেড ছিল রবার্ট ক্লাইভ, সামুদ্রিক পথে যারা এসছে ওদের হেড ছিল অ্যাডমিরাল ওয়াটসন, ঠিক আছে। মেন ওদের উদ্দেশ্য কি ছিল, আমরা গিয়ে সিরাজউদ্দৌলার সাথে আমরা ফাইনাল কথা বলবো যে উনি এটা কেন করলো, ওনার এর ক্ষতিপূরণ দিতে হবে, ঠিক আছে। তাহলে ওরা বেঙ্গলে চলে আসলো ওদের টিমটাকে মজবুত করতে, ওকে। তো যখন বেঙ্গলে চলে আসলো তখন কি হলো, তখন রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার উপরে অ্যাটাক করব বলে কথা বলে যে আপনি আম, এটা কেন করলেন, এর ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে, নইলে আমরা আপনার উপরে অ্যাটাক করব, ঠিক আছে। তখন এবার সিরাজউদ্দৌলা তো মানবে না, ও বলবে ঠিক আছে অ্যাটাক করো, আমিও তোমার উপরে অ্যাটাক করব, আমি ভাই এখানকার নবাব, তুমি এখানে বহিরাগত। কিন্তু সিরাজউদ্দৌলা তখন একটু উইক হয়ে পড়েছিল। স্যার কেন? কেননা ওই মারাঠা থেকে আবার বেঙ্গলের উপরে অ্যাটাক হতে শুরু করে দিয়েছিল। আর তুমি দেখো সালটা দেখো 1757, মনে পড়ছে কিছু? এই সময় আবার ওদিকে আফগানরাও আস্তে 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 দিল্লি টিল্লি দখল করে বেঙ্গলের দিকে এগিয়ে আসছে, ঠিক আছে, আফগানরাও। তো সিরাজউদ্দৌলা এই ভয়টা পাচ্ছিল যে আমি আমার ঘরে যে শক্তিটা, যে পাওয়ারফুলে যারা আছে, যে ইউরোপিয়ানরা আছে, ওদের সাথেও যদি যুদ্ধ করি, আমি কিন্তু আফগানরা যখন আমার উপরে অ্যাটাক করবে সেই বিপদে আমি ওদের থেকে পাবো না, ওদের সাহায্য পাবো না, ওদের আমার পাশে পাবো না। ওই জন্য সিরাজউদ্দৌলা কি বুদ্ধি করলো, যে আমি এদের সাথে যুদ্ধ করব না, আমি একটা চুক্তি, শান্তির একটা পিস ট্রিটি সাইন করব। যে বললো ঠিক আছে, আমি রাগে করে ফেলেছি, বলুন আপনাকে কি, আমাকে এখন কি করতে হবে। তো রবার্ট ক্লাইভ আর অ্যাডমিরাল ওয়াটসন কি বলল, যে আপনাকে আহ, মানে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। করকম ক্ষতিপূরণ? দুরকম ক্ষতিপূরণ। ফোর্ট উইলিয়ামটাকে যে ড্যামেজ করেছেন, ফোর্ট উইলিয়ামটা যে ড্যামেজ করেছেন সেটার ক্ষতিপূরণ দিতে হবে। প্লাস আপনি যাদেরকে মেরে ফেললেন বা যাদেরকে মানে আহত করে ফেললেন, অসুস্থ করে ফেললেন, তাদের ফ্যামিলির এক্সগ্রাসিয়া বা তাদের ফ্যামিলির যে ক্ষতিপূরণ সেটাও আপনাকে দিতে হবে। সিরাজউদ্দৌলা বলল ঠিক আছে, দেব। আর এই চুক্তিটার নাম হলো 1757 সালের আলীনগরের চুক্তি, ঠিক আছে। এছাড়াও এখানে আরো একটা জিনিস ঘটলো কি, ব্রিটিশ তো এরা না, এদের তো মাথা বাঙালিদের থেকে অনেক বেশি চলে। এরা বলল এবং এর সাথে আমাদের একটা টিম চিরকাল সব সময় আপনার রাজ্যে আপনার রাজসভায় থাকবে, ওদেরকে থাকার ব্যবস্থা আপনাকেই দিতে হবে, ওদেরকে খাওয়া দাওয়া সমস্ত কিছু আপনারই বহন করতে হবে খরচ। সেটাও বলল ঠিক আছে, নবাব বলল ঠিক আছে করব। আচ্ছা এটা কেন করলো? এটা এই কারণে করলো যে ব্রিটিশরা এটা চাইছিল যে উনি আমাদের উপরে যখন অ্যাটাক করেছে, আমরা তাহলে ওনাকে শেষ করবই, কেননা যখন আবার ওনার ক্ষমতা বাড়বে উনি আবার আমাদের উপর অ্যাটাক করবে। এই দূর চিন্তা ভাবনা করে ব্রিটিশরা এই সিদ্ধান্ত নিয়েছিল। এই টিমটা ওনার রাজসভাতে পাঠিয়েছিল, যার হেড ছিল উইলিয়াম ওয়াটস, ঠিক আছে। কেন পাঠিয়েছিল? ওরা উইলিয়াম ওয়াটসকে রবার্ট ক্লাইভ এটা বলে পাঠিয়েছিল যে ভাই তুমি ওখানে গিয়ে তোমার একটাই কাজ হবে, তুমি শুধু এটা দেখবে ওখানে কোন কোন ব্যক্তি সিরাজউদ্দৌলার মনে মনে শত্রু, সেটা তুমি আমাদের সেই নামগুলো আমাদেরকে পাঠাবে, তাহলে আমরা তাদের হেল্প নিয়ে সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরাবো। তাহলে উইলিয়াম ওয়াটস যখন থাকছিল আস্তে 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 জানতে পারলো সেই নামগুলো কি কি। একটা হলো অমিচাঁদ, একটা হলো মির্জাফর, একটা হলো রায়দুর্লভ, আর একটা হলো জগৎ সেন, ঠিক আছে, যিনি ছিলেন তখনকার ব্যাংকার, মানে সুদে টাকা ধার দিতেন।
তো এই 4-5জন ব্যক্তি সিরাজউদ্দৌলার কিন্তু মনে মনে সহ্য করতে পারতো না, মনে মনে সিরাজউদ্দৌলার ক্ষতিই চাইতো। আর এদেরকে সন্ধান করার জন্যই এই প্রকল্পটা ইংরেজরা নিয়েছিল যে আমাদের একটা টিম আপনার আশ্রমে থাকবে। তাহলে টিম নিজের কাজ সফলভাবে করলো, নামটা পাঠিয়ে দিল কার কাছে, রবার্ট ক্লাইভের কাছে পাঠিয়ে দিল যে স্যার এই ব্যক্তি আছে, এরা কিন্তু আপনার কাজ করবে, এদেরকে আপনি ট্রাস্ট করতে পারেন, এরা উইক পয়েন্ট আছে এখানে। তো ওদের সাথে রবার্ট ক্লাইভ কি বলল, ওই যে আমি বললাম অমিচাঁদ, রায়দুর্লভ, মির্জাফর আর জগৎ শেখ, ওদের সাথে একটা অ্যালায়েন্স করলো, মানে একটা দল গঠন করলো সিক্রেটলি। কি বলল, যে আপনারা আমাদেরকে সাহায্য করুন, আপনাদের মধ্যে আমি মির্জাফরকে নবাব করব, এবং বাকিরা যারা আছে ওদের ইম্পর্টেন্ট পোস্ট আমি হোল্ড করতে দেব। ঠিক আছে, তো ওরা রাজি হয়ে গেল। এবারে ব্রিটিশদের টিম, তাহলে কি, ব্রিটিশদের টিম কিন্তু পাওয়ারফুল হয়ে গেল। মানে রাজা রাজা জানেই না যে ওর বিপদের সময় ওর পাশে কেউ থাকবে না। ঠিক আছে, তো ব্রিটিশ যখন পাওয়ারফুল হয়ে গেল, ও আর দেরি করবে কেন, ও সঙ্গে সঙ্গে একটা মিথ্যা নাটক করে রাজার কাছে মেসেজ পাঠালো, নবাবের কাছে, যে আপনি, বিভিন্ন কিছু কারণ দেখালো, আমরা অত ডেপতে যাচ্ছি না, আপনি পিস ট্রিটি, যে আলীনগরের চুক্তি আমরা করেছিলাম, সেই চুক্তির সমস্ত শর্ত আপনি মানছেন না, তাই এই না, আপনার এই অমান্য করাকে আমরা যুদ্ধের সূচনা বলে ধরে নেব, এবং আমরা আপনার সাথে যুদ্ধে নামতে চলেছি, আপনি আমাদের সাথে যে শান্তির চুক্তি করেছিলেন সেটাকে আপনি ভায়োলেট করেছেন। ঠিক আছে, তো নবাব বললো ঠিক আছে, ভয় কি আছে ভাই, এসো যুদ্ধ করব, কোথাকার কথা, তুমি একটা বহিরাগত, আমি এখানকার নবাব। তো যখন দুজন মুখোমুখি হলো, সেই জায়গাটার নাম হলো নদিয়ার পলাশী, সেটা ছিল 1757 জুন মাসের 22 জুন 1757 সাল। ঠিক আছে, নবাবও এগিয়ে গেল, ব্রিটিশও আসলো, ব্রিটিশরা মাত্র 500 জন ছিল, মাত্র 500 জন। ঠিক আছে, তো ব্রিটিশরা যখন আসলো, ব্রিটিশরা এসেই প্রথম থেকে গোলা বারুদ ছুঁড়তে লাগলো, দুম দুম করে গোলা বারুদ ছুঁড়তে লাগলো। ঠিক আছে, মানে বেপরোয়া ভাবে, একদম, মানে অ্যাটাকের উপর অ্যাটাক করতে শুরু করলো। তা নবাব বলছে ভাই মির্জাফর, আমরা চুপ আছি কেন, তুমিও গোলা বারুদ ছোড়ো। মির্জাফর বলল স্যার, গোলা বারুদ তো ছুটতাম, কিন্তু আমাদের কামানের সমস্ত বারুদ আগের দিনের বৃষ্টিতে ভিজে গেছে, তাই আমরা ওগুলো এখন ইউজ করতে পারবো না। তো তখন তো নবাবের মাথায় হাত, যে তাহলে কি হবে। তো মির্জাফর বলল, নবাব আপনি এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, আপনি, আমরা এদেরকে সামলাচ্ছি ততক্ষণ, আপনি কিন্তু পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যান। নবাব তাই করলো, পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে লাগলো। তো আর পালিয়ে যাওয়ার পথে ব্রিটিশরা পিছন থেকে গিয়ে সিরাজউদ্দৌলাকে ধরে নিল, এবং মির্জাফরের যে পুত্র ছিল মিরান, এ কি করলো, এ সিরাজউদ্দৌলাকে হত্যা করে দিল। ঠিক আছে, আর এখানেই সিরাজউদ্দৌলার কাহিনী শেষ। আর এখন বাংলার নবাবকে, মানে ব্রিটিশরা যেরকম কথা দিয়েছিল, এখন বাংলার নবাব হলেন মির্জাফর। কিন্তু 1757 সালে যখন মির্জাফর বাংলার নবাব হলো, তখন অলরেডি কাদের প্ল্যানিং এ হলো, ব্রিটিশদের প্ল্যানিং এ, এবং তারপর থেকে নবাবকে ওরা নিজেদের মতো করে ইউজ করতে শুরু করলো। যেমন সিরাজউদ্দৌলার সাথে পেরে উঠছিল না, যে যা বলবে তাই শুনবে, এরকম তো নয়, মির্জাফর কিন্তু ওদের হাতের পাপেট, মানে পুতুল হয়ে নবাবগিরি করতে শুরু করে দিল। আচ্ছা, কেন কেন পুতুল হয়ে, কেন, যখন আহ ওরা মির্জাফরকে সিংহাসনে বসালো, মির্জাফরের সাথে ওরা একটা ডিল করলো। কি ডিল করলো, যে মির্জাফরের থেকে ওরা এই যে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই এলাকাটা পুরো ইংরেজরা নিজেদের দায়িত্বে নিয়ে নিল। ঠিক আছে, প্লাস একটা ভীষণ বড় অঙ্কের টাকা ওরা, বিশাল অঙ্কের টাকা, বিশাল মানে বিশাল অঙ্কের টাকা, মানে কয়েক হাজার, কয়েক হাজার থাউজেন্ড কোটি টাকা ওরা মির্জাফরের থেকে দাবি করলো, যে আমাদের ক্ষতিপূরণ হিসেবে আপনাকে চোকাতে হবে এটা। ঠিক আছে, এটা হলো। তো মির্জাফর সেটাতে রাজি হয়ে গেল, যে যে মানে ঠিক আছে আমি চোকাবো। তো মির্জাফর সেটা সময় নিল, যে আমি 6টা ইনস্টলমেন্টে এটা এটা চোকাবো, সরি 6টা বলছি, তখন কোনো ইনস্টলমেন্ট ঠিক হয়নি, শুধু বললো ঠিক আছে আমি তো একবারে দিতে পারবো না, আমি এটা ইনস্টলমেন্টে আপনাদেরকে দেবো। ঠিক আছে, তো
তো ব্রিটিশরা বললো ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তো দুটো প্রেশার এখন কিন্তু মির্জাফরের উপর, এবং তার সাথে সাথে পুরো এলাকা কোথায় কি হবে, কোথায় কি ট্যাক্স নেব, কোথায় কি ডিউটিস দেবো, এগুলো সব ইংরেজরা নিজেদের মতো করে চালাতে লাগলো। নবাব শুধু সিংহাসনে বসে আছে, নবাবের কিন্তু আর কোনো ভূমিকা নেই। ঠিক আছে, তো এটা হলো পলাশির যুদ্ধের পরে এখন বাংলা এই অবস্থায় আছে। রাইট, এবার বল, এই পর্যন্ত বোঝা গেছে সবার? এনি প্রবলেম? ওকে, ক্লাস ভালো লাগছে? চলো নেক্সট। এবারে আমাদের এখন তাহলে বাংলার গদিতে কে বসে আছে? বলবে স্যার এখন বাংলার গদিতে বসে আছে মির্জাফর। ঠিক আছে, যে ওদের হাতের পুতুল হয়ে আছে। এবার আমরা সবাই শুনেছি বক্সারের যুদ্ধ, না সবাই শুনেছি, তাহলে স্যার বক্সারের যুদ্ধটা হলো কেন? আমাদের 1757 সালে 1757 সালে হয়েছিল পলাশির যুদ্ধ, যার ফলে বাংলাতে ইংরেজরা পূর্ণাঙ্গ ক্ষমতায় আসেনি, কিন্তু যে নবাব ছিল এই পলাশির যুদ্ধের পর থেকে সে ইংরেজদের হাতের পুতুল হয়েছিল। ঠিক আছে, এবার এর পর থেকে এই 57 থেকে 64 এই 7 বছরে স্যার কি এমন হলো যে আবার বক্সারের যুদ্ধটা হলো, সেটা আমরা একটু দেখে নিই চলো। তো আমি একটু আগে আমরা বললাম যে মির্জাফরের উপরে ওরা প্রচুর পরিমাণে টাকার বোঝা চাপিয়ে দিয়েছিল, আর মির্জাফর সেটা কি বলেছিল যে আমি এটা আমি তো একসাথে দিতে পারবো না, ইনস্টলমেন্টে দেব। এবারে দেখো, যখন সিরাজউদ্দৌলা মারা গেল, ইংরেজদের তো বাণিজ্য করতে আর কোনো দ্বিধা নেই, কি ইংরেজরা ভারত থেকে প্রচুর টাকা ইনকাম করছে, কিন্তু যেমন আমি বললাম যে 24 পরগনা, 24 পরগনাতে কি, 24 পরগনাতে যারা কৃষক, যারা বণিক, ওদের থেকে ট্যাক্স নিচ্ছে কারা? ইংরেজরা। আবার সেই ট্যাক্সের টাকায় 24 পরগনাতে নিজেরা নিজেদের মতো জিনিসপত্র কিনছে, সেটা নিয়ে ইংল্যান্ডে বিক্রি করছে। মানে ভারতের টাকা দিয়ে ওরা জিনিস কিনছে, আবার ভারতেই বিক্রি করছে, ফলে শুধু এই এলাকাটা 24 পরগনাতে, ফলে এখান থেকে কোনো তো মানে কোনো ইনকাম তো নবাবের হচ্ছে না, না, নবাবের তো লসে রান করছে, ইংরেজরা ইনকাম প্রচুর পরিমাণে বাড়িয়ে নিচ্ছে, এবং প্লাস নবাবের উপরে প্রচুর টাকার ঋণও বোঝা চাপিয়ে দিয়েছে। তো 3 বছরে আমরা দেখেনি, মানে আমরা দেখছি যে 1757 থেকে 1764 পর্যন্ত কোন ইয়ারে কি কি হয়েছিল, এটা আমি তোমাদের বলছি 1758 সালের ঘটনা। ঠিক আছে, দেখো, তো পরপর মানে 3 বছরে 6টা ইনস্টলমেন্টে নবাব মোটামুটি নিজের মানে রাজকোষে যা ছিল সব টাকা ইংরেজদেরকে দিয়ে দিল, আর দিয়ে দিয়ে বলল স্যার আমার রাজকোষ ফাঁকা, আর কিন্তু আমার কাছে কিছু নেই। ঠিক আছে, এবার যদি আমি আপনাদেরকে ট্যাক্স দিতে থাকি, তো খুব তাড়াতাড়ি আমার রাজ্য কিন্তু পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে, পুরো ড্রেন্ড হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার নিজের সেনাদেরকেও চালাতে পারবো না, রাজ্যবাসীও না খেয়ে মারা যাবে। ঠিক আছে, তাই নবাব একটা নির্দিষ্ট টাকা দেওয়ার পরে হাত তুলে দিল যে আমি আর দিতে পারছি না, মানে মির্জাফর এটা বলে দিল। কিন্তু দেখো ইংরেজদেরকে তো ভারতীয়দের প্রতি কোনো ইমোশনই নেই, ওরা তো এখানে অনলি ফর টাকা কামাতে এসছে, আর কিচ্ছু না। ইন্ডিয়ানরা মরুক বাঁচুক, মানে যাই হয়ে যাক, ওদের কিছু যায় আসে না। ওরা সমানে দাবি করতে থাকলো, ভাই তোমার ডিউ যে পেমেন্টটা আছে সেটা তুমি তাড়াতাড়ি পূরণ করো, আমরা বেশি সময় তোমাকে দিতে পারবো না। ঠিক আছে, 1758 সালে এইসব চলছে। 1759 সালে কি হলো, এবার যখন মির্জাফর দেখছে যে ইংরেজরা শুধু ডিউ পেমেন্ট করে চিৎকার করছে, আমার যে রাজকোষ ফাঁকা হয়ে গেছে সেটাও দেখছে না, তাহলে এবার আমার চিন্তাটা আমাকে করতে হবে, এদের হাতের পুতুল হয়ে মানে থাকলে তো দুদিন পরে আমি না খেয়ে মারা যাব। তো নবাব কি করলো, লুকিয়ে ডাচদের সাথে আস্তে 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 অ্যালায়েন্স তৈরি করতে লাগলো, ওর দলটা ভারী করতে লাগলো। কেন? কারণ ডাচ অলরেডি ইংরেজদের শত্রু। ঠিক আছে, এ অলরেডি ইংরেজদের এনিমি। তো গোপনে গোপনে ডাচদের সাথে কি করলো, ও ষড়যন্ত্র করতে শুরু করলো যে এই ইংরেজরা যে আছে না, এদেরকে কিন্তু এখান থেকে তাড়াতে হবে। ঠিক আছে, 1759 সালে এটা আস্তে আস্তে এটা করতে থাকলো, কিন্তু কিছুদিন পরে
ইংরেজ সেটা জানতে পেরে গেল যে এ ডাচদের সাথে ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে ইংরেজ কি করলো, ইংরেজ দেখলো যে না, আমি নবাবকে কিছু বলবো না, আমি বলবো ডাচদেরকে। ও ডাচদেরকে কি করলো, সঙ্গে সঙ্গে অ্যাটাক করলো 1759 সালে, অ্যাটাক করে ওদেরকে পুরোপুরি উইক করে দিল, যাতে ও নবাবের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতাই না থাকে। আর তাই হলো, মির্জাফর আবার একা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কি হলো, নেক্সট 1760 সালে নবাব পুরোপুরি এবার চিঠি পাঠিয়ে দিয়ে হাত তুলে দিল যে আমি আর পে করতে পারছি না, আমি পুরোপুরি আনাবেল, আমি পুরোপুরি আনাবেল, আপনাদের চাহিদা ফুলফিল করার জন্য আমি অসক্ষম, আমাকে ক্ষমা করুন, আমি আর পাচ্ছি না। ঠিক আছে, ও ভেবেছিল এটা আমি বলবো না, তার আগে ডাচদেরকে সাহায্য নিয়ে ওদের উপরে অ্যাটাক করব, করে ওদেরকে ধ্বংস করে দিয়ে অল্প স্বল্প টাকা ডাচদেরকে দেবো, দিয়ে আমি আবার নবাবকে, আমি আবার রাজ্যকে আবার মানে বেঙ্গলকে রিকভার করে নেবো। কিন্তু প্ল্যানটা সাকসেসফুল হলো না। ফলে আর নবাব কিছু করতে পারলো না, বললো ভাই দেখো আমি হাত তুলে দিলাম, আমার কিছু করার নেই, আমি আর দিতে পারবো না। আর ততক্ষণে 1760 সালে আর একটা জিনিস ঘটলো, রবার্ট যে ক্লাইভ ছিল তিনি বেঙ্গল থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করে নিয়েছেন, হিউজ পরিমাণ নিয়ে তিনি গভর্নরশিপ থেকে 1760 সালে রিজাইন দিল, দিয়ে উনি লন্ডনে চলে গেল। আর ওনার জায়গায় কে হলো, ওনার জায়গায় এলো হেনরি ভ্যানসিটার্ট, ইনি এখন বেঙ্গলের গভর্নর। ঠিক আছে, তো যখন চিঠিটা পাঠালো তখন গভর্নরের চেয়ারে বসে আছে মানে হেনরি ভ্যানসিটার্ট। তো হেনরি ভ্যানসিটার্ট বলল যে ভাই আপনাকে বসানো হয়েছিল আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, তা ভাই তুমি যখন আনাবেল, তোমাকে আমাদের আর দরকার নেই। হেনরি ভ্যানসার্ট কি করলো, ভ্যানসিটার্ট মীর কাসিমকে, মানে যে মির্জাফরের জামাই ছিল, মির্জাফরের জামাই মীর কাসিম যে মির্জাফরের সেনাপতি ছিল, তাকে করলো বাংলার নবাব। ঠিক আছে, তাহলে মীর কাসিম বাংলার নবাবে চেয়ারে কবে বসেন, বলবে 1760 সালে, রাইট? ওকে, আর মীর কাসিমকেও কিন্তু সেই কথাই বললো, ঠিক আছে, যে আপনাকে কিন্তু আমাদেরকে যে পেমেন্টটা ডিউ আছে, মির্জাফর সেটা যেটা দিতে পারেনি, আপনাকে কিন্তু ওটা দিতে হবেই। ঠিক আছে, আপনি যে নবাব হচ্ছেন মানে সেই ডিউটা মাফ হয়ে যাবে তা না, আমাদের ভাই যেটা পাওনা আমাদেরকে দেবেন উইথ ইন্টারেস্ট। তো মীর কাসিম বললো ঠিক আছে, মীর কাসিম একটু ক্লেভার ছিল, ঠিক আছে, এ একটু অন্যভাবে খেলতো। তো মীর কাসিম বললো ঠিক আছে আমি দিয়ে দেবো। তো মীর কাসিম প্রথম যখন নবাবের চেয়ারে বসলো 1760 সালে, উনি চটপট সমস্ত যে এরিয়ার ছিল না, সমস্ত যে বাকি টাকা ছিল সেটাকে পূরণ করে দিল। এরিয়ার মানে হলো বাকি টাকা, এই যে ডি এরিয়ার বলছে, এরিয়ার মানে হলো বাকি টাকা। ঠিক আছে, তারপরে ব্রিটিশরা যে সমস্ত এলাকা আরো মানে দাবি করেছিল যে আমার এই এলাকার বাণিজ্য করতে দিতে হবে, বর্ধমান, মিদনাপুর, ঠিক আছে, চিত্তাগং, মানে ওইগুলোকে ব্রিটিশদের দিয়ে দিল। ঠিক আছে, তোমার অ্যাডিশনাল যে আরো যে টাকা সাউথ ইন্ডিয়াতে পাঠানোর কথা ছিল, সাউথ ইন্ডিয়া মানে কোথায়, মাদ্রাজে, সেখানে পাঠিয়ে দিল। এবং ব্রিটিশদেরকে 50% শেয়ার দিল সিলেট কোথায়, বাংলাদেশের, বাংলাদেশের যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ছিল সেখানে ওরা বলেছিল এখানে আমাদের বিজনেসে 50% শেয়ার দিতে, মানে আপনার যদি এখান থেকে আপনি যদি 100 টাকা ইনকাম করেন আমাদেরকে 50 টাকা দিতে হবে, সেটাও রাজি হয়ে গেল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তা মানে মীর কাসিম নিজের ক্যাপাবিলিটি থেকে এই সব জিনিস উনি খুবই কুইক পরিশোধ করে দিলেন। কেন পরিশোধ করলেন, এর পিছনে তো কারণ আছে। এর পিছনে কারণটা হলো, মীর কাসিম যখনই পরিশোধ করে দিলেন তখনই উনি চাইছিলেন যে আমি এবার রাজ্যটাকে আমার নিজের মতো করে চালাবো। ঠিক আছে, কেননা যতদিন এদের কাছে আমি দেউলিয়া হয়ে থাকবো, আমার রাজ্যকে এরা আমার মতো করে চালাতে দেবে না। তো উনি যে কোনো প্রকারে টাকা পয়সা জোগাড় করে উনি ব্রিটিশদেরকে স্যাটিসফাই করে দিলেন যে আর আপনি আমার উপরে ছড়ি ঘোরাতে পারবেন না ভাই। ঠিক আছে, আচ্ছা তার আগে এটা বলে রাখি, মির্জাফরকে কি করলো, মির্জাফরকে তো নবাব থেকে সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পরে মির্জাফরকে এখন মানে কোথায় রেখেছে, যেহেতু উনি মানে প্রাক্তন নবাব, উনি উনি কলকাতায় আছেন ব্রিটিশদের প্রোটেকশনে। আর মীর কাসিমকে বলেছে যে তোমার দায়িত্ব হলো এনাকে মাসে মাসে পেনশন দেওয়া। মীর কাসিম বললো সেটাও ওকে ভাই, আমি দিয়ে দেবো।
1760 থেকে 1763 পর্যন্ত এই ঘটনা চলতে থাকছে। ঠিক আছে, এবারে যখন মীর কাসিম পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, পুরোপুরি স্বাধীন হয়ে গেল, সমস্ত বকেয়া মিটিয়ে দিল মানে ভ্যানসিটারকে, তখন ও সঙ্গে সঙ্গে তিনটে কাজ করলো। কিছু প্রশাসনিক চেঞ্জেস আনলো, সেনাবাহিনীতে কিছু চেঞ্জেস আনলো, আর অর্থনৈতিক দিকে কিছু চেঞ্জেস আনলো। আচ্ছা, আমাকে বলতে পারে প্রশাসনিক চেঞ্জেস মানে কি? এই যে নতুন গভর্নমেন্ট এলো, নতুন গভর্নমেন্ট এসে অনেক প্রশাসনিক চেঞ্জেস করেনি? চিফ সেক্রেটারিকে চেঞ্জ করলো, বিভিন্ন তোমার যেগুলো তোমার মানে আগে ক্রাইম হয়েছিল সেগুলোকে চেঞ্জ করলো, কিছু মানে স্টাফ ছিল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা খুবই কারাপশন করতো তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করিয়ে দিল। এইগুলোকে বলা হয় প্রশাসনিক চেঞ্জেস। ঠিক আছে, মীর কাসিমও সেটাই করলো। মীর কাসিম কি করলো? কিছু 3 প্রকারের পরিবর্তন করলো রাজ্যটাকে নিজের মতো করে গোছানোর জন্য। তাই সেটা হলো মানে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, মিলিটারি রিফর্মস মানে কি সেনাবাহিনীতে পরিবর্তন করলো কিছু নিয়মের, আর অর্থনীতিতে কিছু নিয়মের পরিবর্তন করলো। তো প্রথমে দেখি কি উনি প্রশাসনে কি কি চেঞ্জেস করবেন। ঠিক আছে, প্রথমত ভালো করে তোমরা একটু লোকেশনটা দেখো, তাহলে বুঝতে পারবে। এটা কি? এটা হলো বাংলায় ব্রিটিশদের, কলকাতাতে ব্রিটিশদের ঘাঁটি, মেন ঘাঁটি, ফোর্ট উইলিয়াম যেখানে আছে। আর মুর্শিদাবাদ কোথায়? এখানে। ব্রিটিশদের অনেক কাছে পড়ছে, মাত্র 200 কিমি দূরে। মাত্র কত দূরে? মাত্র 200 কিমি দূরে। ঠিক আছে, তো মীর কাসিম দেখলো যে আমাকে ব্রিটিশদের মানে মানে ব্রিটিশদের পড়া মানে মানে যত আমি ব্রিটিশদের কাছাকাছি থাকবো, ব্রিটিশরা আমার উপরে তত ছড়ি ঘোরাবে, তত ব্রিটিশদের কন্ট্রোলে থাকবো। ব্রিটিশদের কন্ট্রোলের বাইরে যেতে হলে আমাকে ব্রিটিশদের থেকে দূরে যেতে হবে। তাই উনি মানে মীর কাসিম কি করলো? মুর্শিদাবাদ থেকে রাজধানীটা মুঙ্গেরে নিয়ে চলে গেল। মুঙ্গের কোথায়? বিহারে। দেখবে তোমাদের এখন বিভিন্ন রেলের পরীক্ষা এখানে পড়ে, মুঙ্গের। ঠিক আছে, মুঙ্গের কলকাতা থেকে প্রায় 450 কিমি দূরে, মানে যতটা দূরে ছিল তার ডবলদের বেশি দূরে চলে গেল। কেন? ব্রিটিশদের কন্ট্রোলের বাইরে যেন চলে যায়, ব্রিটিশরা যেন আর কন্ট্রোল করতে না পারে, মানে রাজ্যে কি, মানে ওনার রাজ্যে কি হচ্ছে না হচ্ছে যেন ব্রিটিশরা সব খবরাখবর না পায়। ঠিক আছে, ওকে, ভালো কথা। এটা হলো একটা মানে ক্যাপিটাল, রাজধানী চেঞ্জেস করলো। ঠিক আছে, এখানে রাজধানী পরিবর্তন করলো। আর একটা পরিবর্তন কি করলো? আর একটা পরিবর্তন করলো উনি উনি বিভিন্ন, আচ্ছা এটা তো হলো, আর একটা করলো উনি বিভিন্ন পোস্ট যেগুলো আননেসেসারি, মানে যেগুলোর অপ্রয়োজনীয় যে পোস্টগুলো আছে, অপ্রয়োজনীয় যে পোস্টগুলো নিয়ে বসে আছে, যেগুলোতে ফালতু খরচ হচ্ছে, সেগুলোকে উনি অ্যাবলিশ করে দিল। যে এই সমস্ত পোস্ট আমি এখানে রাখবো না, এই সমস্ত পদগুলো আমি এখানে রাখবো না, এই পদগুলো আমার দরকার নাই, এগুলোকে অ্যাবলিশ করে দাও, এদের টাকা পয়সা ফালতু দেওয়া হচ্ছে। ঠিক আছে, মেনলি কারণ হলো সেই সমস্ত পোস্টে যারা বসেছিল ওরা ইংরেজদের হয়ে খবরাখবর দিত, পাস করতো। ওই জন্য ওদেরকে উনি চেঞ্জেস করে দিলেন যে ভাই তোমাদের দরকার নেই, হটো ফটো এখান থেকে। নেক্সট, উনি 4 প্রকারের সেনাবাহিনীতে পরিবর্তন এনেছিলেন। প্রথম কি? দেখো ভালো করে শোনো, আমরা ইতিহাসে কি পড়লাম? সারফরাজের যে সেনাপতি আলীবর্দী খাঁ, ওকে মেরে দিয়ে নবাব হলো। আবার আলীবর্দী খাঁর যা সেনাপতি মির্জাফর, ও ওর জায়গায় নবাব হয়েছিল। আবার মির্জাফরের যে সেনাপতি মীর কাসিম, ঠিক আছে, মির্জাফরের জায়গায় নবাব হয়েছিল। তাই এই যে ট্রেনটা আছে, এই ট্রেনটা মীর কাসিম বুঝে গিয়েছিল যে ভাই এই যে কমান্ডার ইন চিফ বলে যে পোস্টটা আছে না, সেনাপতি, এরাই মেন গন্ডগোলের পোস্ট। আমার জায়গায় যদি আমাকে যদি কেউ আমার পিছনে ছুরি, মানে আমার পিঠে ছুরি গাঁথে, সেটা হবে আমার সেনাপতি। তাই সবার আগে বলল যে আমার যে সুপ্রিম কমান্ড, যে আমার যে সেনাপতি হবে, সেটা আমি নিজেই হব। ঠিক আছে, আমার কোনো সেনাপতি থাকবে না, আমি আমার সেনার সেনাপতি হব। আমি নবাব, আমি সেনাপতি, দুজনই হব। ঠিক আছে, তারপরে উনি কি করলো? এই যে ওনার যে সেনাপতির, ওনার যে সেনা দলের যত টাকা, যত বেতন বাকি ছিল সবগুলোকে মিটিয়ে দিল। ঠিক আছে, কেন? কারণ সেনাদেরকে যদি নিজের হাতে রাখি, তাহলে কিন্তু ব্রিটিশরা আমার সেনাদেরকে ওনার দিকে ঘোরাতে পারবে না। কেননা সিরাজউদ্দৌলার সাথে ওরা এইভাবেই বিশ্বাসঘাতকতা করেছিল, সেনাদেরকে নিজেদের আন্ডারে নিয়ে নিয়েছিল।
তাহলে উনি এটাও করে দিল যে সেনাদেরকে খেয়াল রাখতে হবে ভাই, তাই ওনাদের যা যা টাকা বাকি আছে দিয়ে দাও, দরকার নেই। যেমন বিজেপি এসে শুধু বলছে সরকারি কর্মচারীদের দিয়ে দাও, দিয়ে দাও, কিন্তু দিচ্ছে না। কিন্তু উনি দিয়ে দিয়েছিল, মীর কাসিম দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এইটাই হলো পার্থক্য। যাই হোক, চলো। আর কি করেছিল, ওনার রাজ্যে বিদেশি কিছু কিছু অস্ত্রশস্ত্রের কারখানা এস্টাবলিশ করেছিল, যেখানে বিদেশি কাটিং এর বন্দুক, ছুরি, বিভিন্ন কামান এগুলো তৈরি হবে। ঠিক আছে, এবং ইয়া, কিছু ফ্যাক্টরিজও উনি তৈরি করেছিল, যেগুলোতে ওই সেম এই দুটো পয়েন্ট সেম, যেগুলোতে বিদেশি জিনিসপত্র তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা ছিল মিলিটারি রিফর্মস। এবার কি ফিনান্সিয়াল কি কি ছিল, এবার আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো, মনে করো এটা একটা কাঁচা মাল তৈরির স্থান। ঠিক আছে, এখান থেকে তুলা তৈরি হলো, কটন তৈরি হলো। এবার ব্রিটিশরা এটা নিয়ে কোথায় যাবে, মার্কেটে যাবে। ঠিক আছে, তো যখন এখান থেকে তুমি মার্কেটে যাবে, তোমার বিভিন্ন ট্যাক্সের মানে ট্যাক্সের পোস্ট পড়ে, পোস্ট, যেখানে পুলিশরা থাকে, তোমাকে ট্যাক্স দিতে হয়। তো এতদিন কি হচ্ছিল, যখন নবাব ব্রিটিশদের কাছে দেউলিয়া হয়েছিল, ব্রিটিশরা নিয়ে যেত, ব্রিটিশরা কোনো ট্যাক্স দিত না। ওরা ওই ফরম্যানটা দেখাতো, 1717 সালে যেটা পেয়েছিল, দস্তকটা দেখাতো, দেখিয়ে বলতো ভাই আমি কোনো ট্যাক্স দেবো না। তো ওদের ওদের ট্যাক্স ছিল 0%, ওরা কোনো ট্যাক্স দিত না। কিন্তু ওই পথে যে ইন্ডিয়ান ব্যবসায়ীরা যেত, ওদের থেকে 40% ট্যাক্স নেওয়া হতো, 40%। এবার তুমি আমাকে বলো যে এটা কি ফেয়ার? বলবে নো স্যার, দিস ইজ মোস্ট আনফেয়ার, এটা তো আনফেয়ার। এখানে তো বিজনেস কম্পিটিশনে ব্রিটিশরা এগিয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে ভারতীয় বণিকরা পিছিয়ে যাচ্ছে। তো মীর কাসিম কি করলো, যে ভাই, এবার দেখো মীর কাসিম এ কিন্তু, আমি আমি কেন বললাম বলো তো এ ক্লেভার, ভালো করে শোনো, এর কাছে দুটো রাস্তা। এ ব্রিটিশদের 0%টাকে 40% করে দিতে পারে, তাহলে সবাই 40% করে ট্যাক্স দেবে। বা ইন্ডিয়ানসদের ইন্ডিয়ানসদের 40%টা উনি 0% করে দিতে পারে, তাহলে ব্রিটিশরাও ট্যাক্স দিল না, ইন্ডিয়ানরাও ট্যাক্স দিল না, দুজনের কম্পিটিশন ইকুয়াল। তো ইনি ওটাই করলো। ইনি বললো ব্রিটিশদের সাথে ঝামেলায় গিয়ে লাভ নেই ভাই, ওরা 0% দিচ্ছে, তো আমি এদের থেকেও টাকা নেবো না, আমি ভারতীয় বণিকদের থেকেও টাকা নেবো না। তো সবাইকে উনি কি করলো, সবাইকে উনি 0%, ইন্ডিয়ানদেরকেও 0% ট্যাক্স করে দিল, আর ব্রিটিশদের 0% ট্যাক্স ছিল। যখনই এটা হলো, ব্রিটিশরা দেখছে এই রে, আমরা তো আর বিজনেসে এগিয়ে নেই, এবার ইন্ডিয়ান বণিকরা তো আমাদের ধরে ফেলবে। তো ব্রিটিশরা এখানে কিন্তু এই এই ব্যাপারটা বলল, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকসেপ্টেবল নয়। আপনি ইন্ডিয়ানদেরকে কেন কমালেন ট্যাক্স, এটা তো ঠিক নয় দাদা। তো তখন নবাব কি বলল, তখন নবাব বলল ভাই আমি তো এখন তোমার আন্ডারে নই, আমি এটা করবই। তো এখানে একটা হোস্টিলিটি তৈরি হলো, এখানে একটা শত্রুতা তৈরি হলো। আর সঙ্গে সঙ্গে ব্রিটিশ কি করলো, ব্রিটিশ নবাবের উপরে অ্যাটাক করলো। ঠিক আছে, মীর কাসিমের উপরে। এত তাড়াতাড়ি অ্যাটাক করবে মীর কাসিম বুঝতে পারেনি। ঠিক আছে, 1763 সালে একদম শটাং করে রাত্রেবেলা বুলডোজার চালিয়ে দিল। ঠিক আছে, 1763 সালে। তো নবাব কি করলো, নবাব তো রেডি ছিল না, তাই নবাব অযোধ্যায় পালিয়ে গিয়েছিল। ঠিক আছে, অযোধ্যার যে নবাব আছে তার কাছে পালিয়ে গিয়েছিল, মানে যেহেতু হঠাৎ করেই অ্যাটাক করেছিল, তাই পালিয়ে গিয়েছিল আর কি। ঠিক আছে, আর যখনই পালিয়ে গেছে নবাবের, এবার বাংলার নবাবের গদি ফাঁকা, ওই যে মির্জাফর ওদের পোষা কুত্তা, ওই বললো যে তুমি চলে যাও, ওখানে গিয়ে তুমি বসে পড়ো। ঠিক আছে, তুমি নবাব। ঠিক আছে, তাই যে পোষা যে ডগটা ছিল, পেট ডগকে ওখানে পাঠিয়ে দিল, বলল তুমি আজ থেকে বাংলার নবাব হবে। মির্জাফর বলল, মির্জাফরকে নবাবের চেয়ারে বসিয়ে দিল। তাহলে 1763 সালে আবার কে নবাব হয়ে গেল, আবার মির্জাফর কিন্তু নবাব হয়ে গেল। এই কোশ্চেনটা প্রচুরবার পরীক্ষায় পড়ে, যে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল। সবাই মনে করে এটাই মীর কাসিম ছিল, কিন্তু না, বক্সারের যুদ্ধের সময়, সবাই নয়, অধিকাংশ জন এটাই ভাবে, যারা ঠিকঠাক ডেপতে পড়ে তারা ঠিক কোশ্চেনে অ্যান্সার দিয়ে আসে। বক্সারের যুদ্ধের সময় তো মীর কাসিম পালিয়ে গিয়েছিল, নবাবের চেয়ারে কে, কাকে বসিয়েছিল, মির্জাফরকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খাতায় নোট করে নেবে। তো এবার আমরা দেখিনি অবধটা কোথায়। দেখো, এই বাংলা আছে, আর ঠিক এর পাশে কে আছে, অযোধ্যা আছে, যেখানে কে বসে আছে, সুজাউদ্দৌলা, ওখানে নবাব আছেন। ঠিক আছে, তো মীর কাসিম সুজাউদ্দৌলার ওখানে পালিয়ে গেলেন। সুজাউদ্দৌলা মীর কাসিমকে কি করলো, সাপোর্ট করলো, যে ঠিক আছে এসো,
আমি আর তুমি একসাথে লড়বো। কেননা আমরা যখন অযোধ্যা পড়বো তখন দেখব ঠিক এই সময় সুজাউদ্দৌলার সাথেও ইংরেজদের কিছু টোকাটুকি লেগেছিল আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমাদের একটু বলি, এই সুজাউদ্দৌলা কাছে তো চলে গেল, ঠিক আছে স্যার, মাঝখান দিয়ে শাহ আলম টু কি করে এলো? এ তো মুঘল বাদশাহ, এ কি করে এলো? যখন সেই যে 1763 সালে মুঘল যে বাদশা ছিল শাহ আলম টু, না এর এর নিজস্ব কোনো রাজ্য, এর নিজস্ব কোনো রাজ্য ছিল না, এর নিজস্ব কোনো ফান্ড ছিল টাকা পয়সা, না এর নিজস্ব কোনো আর্মি ছিল। মানে মুঘল সাম্রাজ্যের অবস্থা তখন ভীষণ খারাপ। এ পুরোপুরি নিজের সাকসেসর স্টেটদের উপরে ডিপেন্ডেন্ট ছিল। ঠিক আছে? আর শাহ আলম টু মানে দ্বিতীয় শাহ আলম তখন আনঅফিসিয়ালি বলেছিল যে ভাই আমি তো খুব দুর্বল, অযোধ্যার নবাব সিজাউদ্দৌলা তুমি আমার ওয়াজির, মানে তুমি আমার পিএম। ওয়াজির, পিএম মানে কি? ওয়াজির। ঠিক আছে? এবার যখন মীর কাসিম সুজাউদ্দৌলার কাছে চলে গেল, সুজাউদ্দৌলা বললো সাপোর্ট করব, সুজাউদ্দৌলা দলটাকে ভারী করার জন্য কি বলল, যে স্যার শাহ আলম টু স্যার, আপনিও আমাদের দলে যোগ দিন, আমরা 2জন থেকে 3জন হয়ে যাব। তা শাহ আলম টু যার যার থেকে খাচ্ছে, খেয়ে পড়ে বেঁচে আছে, তার তো পাশে থাকতেই হবে। শাহ আলম টু বলল ঠিক আছে, আমি আমি তোমাদের দলে আছি। কিন্তু শাহ আলম টুর কোনো ক্ষমতাই নেই তখন। ঠিক আছে? যা ক্ষমতা ছিল সুজাউদ্দৌলার ছিল। তো আমরা একটু দেখে নি শাহ আলম টু কবে এসছে। মোহাম্মদ শাহ রঙ্গিলার পরে কে এসেছিল? আহমেদ শাহ বাহাদুর, তারপরে আলমগীর টু। ঠিক আছে? আচ্ছা, আলমগীর টু কিভাবে মারা গেছে? আলমগীর টু ওনারই প্রাইম মিনিস্টার ছিল, ওনারই পিএম ছিল ইমাদুল মুলক। ওনারই প্রাইম মিনিস্টার আহমেদ মানে দ্বিতীয় আলমগীরকে মেরে ফেলে। ঠিক আছে? এই দ্বিতীয় আলমগীরের পুত্র ছিল শাহ আলম টু। ঠিক আছে? বোঝা গেছে? চলো, তাহলে এবার যখন বক্সারের যুদ্ধ হলো 1764 সালে, এরা 3জন মিলে নবাব, মীর কাসিম মানে সুজাউদ্দৌলা, মীর কাসিম আর শাহ আলম টু বক্সার নামক এলাকাতে 1764 সালে বক্সারের যুদ্ধ হলো। কার সাথে? এখানে ছিল সুজাউদ্দৌলা, মীর কাসিম আর দ্বিতীয় শাহ আলম, আর এদিকে ছিল মির্জাফর আর ইংরেজরা। মির্জাফর ছিল না, মির্জাফর তখন তো নবাবের চেয়ারে বসেছিল, ছিল ইংরেজরা। তাহলে যখন বক্সারের যুদ্ধ হয় তখন বাংলার নবাবকে, এটা কিন্তু কোনোদিন ভুলবে না, তখন মির্জাফর ছিল। ঠিক আছে? তো কি করলো, হঠাৎ মানে যখনই দেখছে আমরা হেরে যাচ্ছি, মীর কাসিম বলল, মীর কাসিম কাউকে না বলে টুক করে পালিয়ে গেল। তারপর থেকে ইতিহাসে আর মীর কাসিমের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিক ওদিকে ঘোরাঘুরি করতে দেখা গেছে, একবার এই জঙ্গলে গিয়ে বসে আছে, একবার ওখানে গিয়ে সাধু হচ্ছে। তো ওনাকে তারপরে আর খুঁজে পাওয়া যায়নি। ঠিক আছে? মানে যে সুজাউদ্দৌলা আর দ্বিতীয় শাহ আলমকে যুদ্ধের জন্য ডেকেছিল, যুদ্ধে যখন হারবো হারবো তখন ঝড়ের আগে ও পালালো। ঠিক আছে? আর ফেঁসে গেল কে? ফেঁসে গেল অযোধ্যার নবাব আর মুঘল বাদশা, এরা 2জন ধরা পড়লো। ঠিক আছে? এরা 2জন ফেঁসে গেল। ঠিক আছে? এবারে তখন হেনরি ভ্যানসিটার কি ছিল? হেনরি ভ্যানসিটার ছিল তখন আমাদের আহ, ইংরেজদের গভর্নর। এবার যখন বক্সারের যুদ্ধ শেষ হলো, মানে সরি বক্সারের যুদ্ধের কিছুদিন আগে রবার্ট ক্লাইভ যে চলে এসেছিল না, রবার্ট ক্লাইভ যে চলে গিয়েছিল, সে সরি বক্সারের যুদ্ধের কিছুদিন পরে রবার্ট ক্লাইভ আবার 1765 সালে ভারতে রিটার্ন করেছিল। তাহলে এখানে একটু তোমরা খেয়াল করে নাও, বক্সারের যুদ্ধের সময় ইংরেজ গভর্নর কে ছিল? বলবে স্যার হেনরি ভ্যানসিটার। রবার্ট ক্লাইভ ভারতে কবে রিটার্ন করেছিল? 1765 সালে। ঠিক আছে? ওকে, বক্সারের যুদ্ধ ঠিক পরের বছর। ঠিক আছে? তাহলে এখন ইংরেজদের আন্ডারে কে কে ধরা পড়েছে? অযোধ্যা নবাব আর দ্বিতীয় শাহ আলম। তা যখন পড়েছে, এদের থেকে কিছু তো ফায়দা নিতে হবে। ইংরেজরা বলল এখন তাহলে কে আছে? রবার্ট ক্লাইভ আছে। 1765 সালে এলাহাবাদে চুক্তি স্বাক্ষরিত হলো। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই চুক্তি থেকেই অ্যাকচুয়ালি বেঙ্গলে ইংরেজদের পাওয়ার কয়েকশো গুণ বেড়ে যায়, ভীষণ পাওয়ারফুল হয়ে যায়। ঠিক আছে? পলাশির যুদ্ধের ফলে যতটা না পাওয়ারফুল হয়ে গিয়েছিল, বক্সারের যুদ্ধের পরে ইংরেজরা আসলেই বাংলাতে ওদের পাটা জমিয়ে ফেলে। তাহলে যদি পরীক্ষা এই প্রশ্নটা একবার বিসিএস এসেছিল যে ইংরেজরা বাংলাতে প্রকৃত ক্ষমতাশীল কবে হয়ে উঠেছিল, সেটা বলবে বক্সারের যুদ্ধের পরে। ঠিক আছে?
কারণ বক্সারের যুদ্ধের পরে ইংরেজরা এলাহাবাদ 1765 সালে সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলমের সাথে দুটো চুক্তি করেছিল। কি চুক্তি? প্রথমে আমি পাট পাট করে বলছি। প্রথম শাহ আলমকে বললো, শাহ আলমের সাথে কি কি চুক্তি হলো একবার দেখে নিন। শাহ আলমকে কি বললো, ভাই যুদ্ধ হয়েছে, অনেক ক্ষতিপূরণ হয়েছে, 50 লাখ টাকা ক্ষতিপূরণ দাও। ঠিক আছে, দিল। দেখো ইংরেজদের একটা ভালো বুদ্ধি দেখো, মানে যখন যখন যুদ্ধ হচ্ছে ক্ষতিপূরণ হিসেবে মানে সামনের জনের অপোনেন্ট থেকে নিয়ে নিচ্ছে। সিরাজউদ্দৌলার সময় তাই করলো, মির্জাফরের সময় তাই করলো, সুরাজউদ্দৌলার সময়ও তাই করছে। ঠিক আছে, যে অনেক ক্ষতিপূরণ হয়েছে, 50 লাখ টাকা দাও আমাদের ক্ষতিপূরণের জন্য। 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি, যে তোমার না, প্রথমেই মানে রবার্ট ক্লাইভ বললো, ভাই তোমার কাছে তোমার জন্য কিছু ব্যাড নিউজ আছে, কিছু গুড নিউজ আছে, কোনটা বলবো? সিরাজউদ্দৌলা বলে, স্যার গুড নিউজটা আগে বলুন, মনটা ভালো হবে। তাহলে বললো, ঠিক আছে, তুমি যে অযোধ্যার নবাব আছো, অযোধ্যার নবাবই থাকবে, অযোধ্যার গদিতে অন্য কেউ বসছে না। তো একটু হাসলো, একটু খুশি হলো, যে ঠিক আছে, যুদ্ধে হেরেছি কিন্তু চেয়ার যায়নি, চেয়ার আমার কাছে আছে। ওকে। তারপরে বললে, একটু ব্যাড নিউজ আছে। কি স্যার ব্যাড নিউজ? আমাদের 50 লাখ টাকা দাও। স্যার দিয়ে দেবো, যুদ্ধের ক্ষতিপূরণ। আর আরেকটা তোমাকে করতে হবে, তুমি তো ভারী অসভ্য মানুষে, তোমার মুঘল বাদশা, তুমি তাকে কোনো জায়গা দাওনি, সে তোমার হয়ে তোমার তোমার কাছেই খেয়ে পড়ে বেঁচে আছে। তুমি এক কাজ করো, মুঘল বাদশাকে মানে দ্বিতীয় শাহ আলমকে এলাহাবাদ দিয়ে দাও, আর কারা বলে একটা অঞ্চল আছে ওটা দিয়ে দাও। উনি ওখানে নিজের মতো করে বেঁচে থাকুক। ঠিক আছে, উনি একটা বাদশা মানুষ, তুমি ওনাকে রেখে দিয়েছে নিজের কাছে। তো বললো, ইয়েস স্যার, ওকে স্যার। ঠিক আছে, তাহলে সুজাউদ্দিন দ্বিতীয় শাহ আলমকে এলাহাবাদ দিয়ে দিল, কারা দিয়ে দিল। ঠিক আছে, এবারে বললো, ঠিক আছে তুমি যাও, আচ্ছা ভিতরে প্রবেশ করো দ্বিতীয় শাহ আলম, তুমি ভিতরে আসো। এবারে দ্বিতীয় শাহ আলম ভিতরে আসলো, বললো তোমার জন্য কিছু ব্যাড নিউজ আছে, কিছু গুড নিউজ আছে। বললো, স্যার গুড নিউজটা বলুন আগে। বললো, আপনি এখন মুঘলের রাজা, এখনো মুঘল রাজা থাকছেন, ভারতের যে মুঘলদের বাদশা, এটা আপনি এখনো থাকছেন, আপনার থেকে আমরা এই টাইটেল নিচ্ছি না, এটা আপনি এখনো আছেন। খুশি? আপনাকে আমরা 26 লাখ টাকা দেব, আপনি আপনি যে এলাহাবাদ আর কারা রাজ্যটাকে যে আপনাকে দিয়েছি, ওই ওইটাকে নিজের মতো করে সাজিয়ে নেন, নিজের মতো করে ওখানে শাসন করবেন, 26 লাখ টাকা দিয়ে দেবো। এই 26 লাখ থেকে দিল, এই 50 লাখ থেকে এখানে 26 লাখ টাকা দিয়ে দিল। ঠিক আছে, বললো স্যার খুব ভালো, থ্যাংক ইউ। বললো, একটা ব্যাড নিউজ আছে। স্যার কি ব্যাড নিউজ? এটা ভালো করে শোনো, হ্যাঁ, এখান থেকে বাংলার ইতিহাস পুরো পাল্টে যাবে। ইংরেজরা যা যে 1 টাকাও দেয় না, সে একটা মানুষকে যখন 26 লাখ টাকা দিচ্ছে, এবার ভেবে নাও তার থেকে কেমন প্রফিট নেবে, তাই দিচ্ছে। ইংরেজরা বলল, আমাদেরকে একটা ফরম্যান দিতে হবে, মানে একটা সার্টিফিকেট দিতে হবে। স্যার কি লিখবো সার্টিফিকেটে? ওই সার্টিফিকেটে আপনি আমাদেরকে অনুমতি দেবেন, আপনি আমাদেরকে দেওয়ান দেওয়ান করে দিচ্ছেন, দেওয়ান। এখন থেকে বাংলার দেওয়ানকে, বাংলার দেওয়ান হবে ব্রিটিশরা। দেওয়ান কি আমি একটু আগে বলছি, মানে আমাদেরকে দেওয়ানি পাওয়ারটা দিতে হবে। ঠিক আছে, দেওয়ানি পাওয়ার। দেওয়ানি পাওয়ারের মানে কি? দেওয়ানি পাওয়ারের মানে হলো রাইট টু কালেকশন অফ দ্য রেভিনিউস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে বাংলা, শুধু বাংলা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ, এই 3টে জায়গা থেকে যা যা রাজস্ব হবে, এই সব রাজস্ব যাবে কার কাছে? সব রাজস্ব যাবে ইংরেজদের কাছে। ঠিক আছে, ব্রিটিশদের কাছে। তো শাহ আলম বলল, আমার তো সেই কোনো পাওয়ার নেই। ঠিক আছে, এটাতে স্যার আমি রাজি। মুঘলদের থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিল, এখন বাংলার দেওয়ানকে, এখন বাংলার দেওয়ান ব্রিটিশরা। ঠিক আছে, আর এখানেই আমাদের বক্সারের যুদ্ধের এন্ড হলো। বুঝতে পারোনি এমন কেউ আছে? বুঝতে পেরেছো ইংরেজরা কি কেমন কেমন ভাবে বাংলাতে পুরো নিজেদের পা জমিয়ে ফেললো? বুঝতে পেরেছো? মানে ফাইনালি বক্সারের যুদ্ধের পরে এমন একটা জায়গায় ইংরেজরা এমন একটা বলটা মারলো, সোজা গ্যালারির বাইরে। কি নিয়ে নিল? পুরো, ধরো মনে করো পুরো পশ্চিমবঙ্গের মানুষ যা যা ট্যাক্স দেবে, সব যাবে কোথায়? ইংরেজদের ঘরে। ঠিক আছে, মানে কত টাকা গুনেও শেষ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এবার বুঝতে পারছো 26 লাখ টাকা কেন দিয়েছিল আগে? চলো, আজকের ক্লাসটা একটু লং হবে, হ্যাঁ? চলো, যেহেতু একদিন ছুটি ছিল, আমি আজকের ক্লাসটা একটু ধরে ওই জন্য করিয়ে দিচ্ছি।
তো দেওয়ান কি আগে দেখেন। আমরা একটু আগে কি দেখলাম, আমরা একটু আগে ক্লাসের প্রথমের দিকে আমরা দেখেছিলাম, কোথায় গেল রে বাবা, বেরো বেরো বেরো, হ্যাঁ এই যে, যে যখন ইংরেজরা, যখন মুঘল বাদশা থাকতো, তখন এক একটা স্টেট এক একটা মানুষের আন্ডারে দিয়ে দিত, কি করতে, ওখানে প্রশাসন সামলাতে। ঠিক তেমন ভাবে ওই এক একটা স্টেটে এক একটা গভর্নর যেমন দিত, তেমন এক একটা দিওয়ানও পাঠাতো। দিওয়ান মানে কি? দিওয়ান মানে হলো, যেমন মনে করে এটা বেঙ্গল, দিওয়ান কি করবে, ওই এলাকা, ওই এলাকার একটা জমিদার থাকবে, জমিদাররা কি করবে, জমিদাররা কৃষক থাকবে, জমিদাররা কৃষকদেরকে ফসল উৎপাদন করে ট্যাক্স দেবে, সেই ট্যাক্স জমিদাররা দেবে কাদের, দিওয়ানদের, দিওয়ান সেই ট্যাক্স দেবে মুঘলদের। তাহলে যত বাংলাতে যত টাকা পয়সা, যত ফসল, যত গয়না, সব কোথায় যাবে, জমিদার পাবে, জমিদাররা দেবে দিওয়ানকে কালেক্ট করে, দিওয়ান কালেক্ট করে পাঠাবে মুঘলকে। এই ছিল সিস্টেম। সেই সিস্টেমটা নিজেদের অধিকারে নিয়ে নিল কে, এখন দিওয়ানকে বেঙ্গলের, এখন কোনো মুঘলদের ব্যক্তি নয়, এখন ব্রিটিশ। ঠিক আছে, ব্রিটিশ কি করলো, ব্রিটিশ বলল, এই যে বাংলা, বিহার, উড়িষ্যা আছে, জমিদারদের বলে দিল যে ভাই তোমরা এখানে, একটা জমিদারদেরকে এখানে ঠিক করে দিল যে তোমরা এদের থেকে ট্যাক্স নেবে, যা যা ট্যাক্স হবে সেটা আমাদেরকে পাঠাবে, আর আমরা এই ট্যাক্স পুরোটা মুঘলদেরকে পাঠাবো না। আগে কি হতো, দেওয়ান পুরোটা পাঠিয়ে দিত, মুঘলরা খুশি হয়ে দেওয়ানকে একটা স্যালারি দিত। এখন কি করতো, এখন কি সিস্টেম চলে এলো, আমরা মুঘলদেরকে পুরোটা পাঠাবো না, আমরা মুঘলদেরকে কিছু একটা ফিক্সড রেভিনিউ দিব, সহজ ভাষায় বলো স্যালারি। ঠিক আছে, তার মানে এখন বেঙ্গলে ইনডাইরেক্টলি মুঘলকে, মুঘলদের পাওয়ারটা কার হাতে চলে এলো, ব্রিটিশদের হাতে। ঠিক আছে, আর এই অবস্থা, ওই জন্য এই দিওয়ান পাওয়ারটা পাওয়ার পরে, মানে দিওয়ানি অধিকার পাওয়ার পরে, ইংরেজরা ভীষণভাবে বাংলাকে পুরো একদম মানে ধুয়ে মুছে বাংলাকে নিয়ে নিল। ঠিক আছে, বাংলার মানুষদের খুবই মানে খুবই অসহায় অবস্থা চলে এলো। তুমি দেখো, 1762 থেকে 63 সালে প্রায় 60 লাখ মতো ট্যাক্স কালেক্ট হতো, 63 থেকে 64 75 লাখ মতো, 64 থেকে 65 আমি ধরে নিচ্ছি 77 লাখ 78 লাখ মতো। কিন্তু 65 থেকে 66 মানে এলাহাবাদের চুক্তির পরে, এক, তার পরের বছর 150 কোটি টাকা, মানে প্রায় ডবল ট্যাক্স বেঙ্গল, বেঙ্গল থেকে ব্রিটিশরা কামাতে শুরু করলো। তাহলে বুঝতে পারছো কৃষকদের অবস্থা কতটা করুণ এখন। ঠিক আছে, চলো, তাহলে এই জন্য যখন 1765 সালে দিওয়ানি রাইটস ব্রিটিশরা পেয়ে গেল, তারপরে, তারপরের যে 5 বছর পর্যন্ত, মানে 1770 সালে আমরা সবাই যে পড়েছি বেঙ্গলে দুর্ভিক্ষ এসছিল, সেটা কেন, ব্রিটিশরা ভীষণ ভাবে এখানে অত্যাচার করেছিল মানে কৃষকদের উপরে, শুধু নিজেদের টাকা পয়সা উসুল করার জন্য। ঠিক আছে, মানে ভীষণ অনিয়ম এখানে অ্যাপ্লাই করেছিল, অনিয়ম ভাবে টাকা নিয়েছিল, ধুয়ে মুছে নিয়ে নিয়েছিল, কৃষকরা সুইসাইড করছিল, কৃষকরা খেতে পাচ্ছে না। ঠিক আছে, এই ওই জন্য বাংলাতে 1770-এর দিকে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, ব্রিটিশরা কি সিস্টেম চালু করেছিল, ব্রিটিশরা বলেছিল যে এখানে একটা জমিদারকে আমি রাখবো, আর ওই জমিদার ঠিকঠাক কাজ করছে কিনা একটা ইউরোপিয়ান অফিসার ওই জমিদারদেরকে মনিটর করবে, উপর থেকে লক্ষ্য রাখবে। ঠিক আছে, ওরা ব্রিটিশদেরকে রিপোর্ট দেবে, হ্যাঁ এই হিসাব নিকাশ ঠিকঠাক করছে, এ কোনো করাপশন করছে না। আর জমিদার কি করবে, জমিদার এই যে চাষবাস করা মানুষজন ছিল, চাষিরা ছিল, কৃষকরা ছিল, বা বিভিন্ন বণিকরা ছিল, এদের থেকে ট্যাক্স কালেক্ট করবে কে, জমিদাররা, জমিদার সেটা পাঠাবে কোথায়, ব্রিটিশদের কাছে। ঠিক আছে, তো ব্রিটিশরা ভীষণ 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 তখন মানে মালদার হয়ে উঠছিল। ঠিক আছে, কিন্তু এই পন্থা বেশি দিন টেকেনি। কি করে টিকবে, মানুষ তো বাঁচতে পারছে না, মানুষ তো মারা যাচ্ছে, মানুষ মারা গেলে তার থেকে তুমি কি ইনকাম করবে। ঠিক আছে, তো যখন 1765 দিওয়ানি অধিকার পাওয়ার পরে 1770 দুর্ভিক্ষ দেখা দিল, তখন লন্ডন থেকে বসে থাকা মানে মেন ইংরেজ মানে দেরকে যারা কন্ট্রোল করছে, ওরা দেখলো এইভাবে চললে হবে না, এত অত্যাচার করলে হবে না,
বাংলাকে বাঁচিয়ে রেখে খেতে হবে আমাদের। তাই 1771 সালে ওয়ারেন হেস্টিংসকে আমাদের পাঠালো ভারতে গভর্নর করে। ঠিক আছে, যে দাও তুমি ভারতের অবস্থাটা সামলাও বেঙ্গলের। তো উনি বেঙ্গলের গভর্নর হয়ে ক্যালকাটা প্রেসিডেন্সি যখন বসলেন, 1772 সাল থেকে উনি ইজরাদারি সিস্টেম চালু করলেন। ইজরাদারি সিস্টেম বলতে পারো পাঁচশালা ব্যবস্থা, তোমরা নাম শুনেছ হয়তো, একশালা ব্যবস্থা, এই সমস্ত চালু করলেন। পাঁচশালা মানে কি? 5 বছরের কন্ট্রাক্ট। একশালা মানে কি? 1 বছরের কন্ট্রাক্ট। আগে উনি ট্রাই করেছিল পাঁচশালা বন্দোবস্ত। ঠিক আছে, সেটা আমরা একটু দেখবো এখন। তো এখানে কি হলো, এখানে দেখো, এখানে ব্যাপারটা কি হচ্ছিল, ইংরেজরা দায়িত্ব দিয়েছিল জমিদারদেরকে। জমিদাররা কাদের থেকে নিচ্ছিল টাকা? জমিদাররা টাকা নিচ্ছিল আমাদের কৃষকদের থেকে। এবার মানে তাহলে জমির মালিক কে? ওনার কে? ওনার হলো কৃষকরা, তাই না? তাহলে কৃষকরা জমির মালিক, আর জমির মালিকরাই আস্তে আস্তে ভিখারি হয়ে উঠছে। ঠিক আছে, তাহলে এবং এখানে কোনো নিয়ম শৃঙ্খলা কিছু ছিল না, কোনো কন্ট্যাক্ট ছিল না। ঠিক আছে, একটা মানে রেগুলার প্রতি বছর চলে আসছে। তো ওয়ারেন হেস্টিংস ভাবলো আমি একটু নতুন সিস্টেম চালু করব। তাই 1772 সালে উনি এখানে পাঁচশালা বন্দোবস্ত চালু করলো। পাঁচশালা বন্দোবস্ত মানে কি? উনি একটা জমি 5 বছরের কন্ট্রাক্টে দেবে। কি দেবে? প্রথমে উনি নিলাম করলো, যেমন আইপিএল এ নিলাম হয়, নিলাম করলো যে এমন কোন জমিদার আছো যে কোনো একটা জমির সবচেয়ে বেশি দাম দিতে পারবে। তাই বললো, একজন বলল স্যার আমি আপনাকে বছরে 2 বস্তা চাল দেবো, একজন বলল 3 বস্তা চাল দেবো, একজন বলল 4 বস্তা চাল দেবো। তো তাহলে এই নিলামে জিতলো কে? এই লোকটা জিতে গেল, যে 4 বস্তা দেবে বলছে। এবার মনে করো যে জমিটার উপরে নিলামটা হচ্ছে, সেই জমিটার ক্যাপাসিটি বছরে মাত্র 5 বস্তা চাল তৈরি করে, এর বেশি ওই জমিতে আর উঠবে না চাল। তাহলে এখানে যে নিলাম করছে সে কি ভেবে নিচ্ছে আমি 4 বস্তা চাল দেব, তাই ওকে দায়িত্ব দেয়া হলো। তাহলে যখন বছরের শেষে ইংরেজদের কাছে ক বস্তা চলে গেল? 4 বস্তা চলে গেল। ঠিক আছে, 5 বস্তার মধ্যে 4 বস্তা কার কাছে চলে গেল? ইংরেজদের কাছে। এবারে যে দায়িত্ব নিয়েছে ওর তো কিছু প্রফিট রাখবে, বাকি 1 বস্তা কে নিয়ে নিল? ও নিয়ে নিল। কৃষকদের, যে মেন চাষ করলো, যার মেন জমি, তার ভাগ্যে রইল শূন্য। ঠিক আছে, 5 বছর পরে কি দেখলো? যে আমার মানে কৃষক দেখলো আমার পরিবার না খেয়ে মারা যাবে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার কাছে কোনো ফসল নেই। তাই এই ব্যবস্থা খুব বেশি দিন টিকলো না। 1772 থেকে 1777 পর্যন্ত, মানে একটা শিফটে পরে এই ব্যবস্থাটা ফেল হয়ে গেল। যে কৃষকরা ধীরে ধীরে মারা যাচ্ছে, সুইসাইড করছে। কেননা যে নিলাম করছে তার তো আইডিয়া নেই এই জমিতে কতটা ফসল উঠতে পারে 5 বছরে। সে তো এই নিলামে জেতার জন্য বেশি বেশি করে নিলাম তুলছে। পরে দেখা যাচ্ছে যে এই রে আমি মানে এতটাই নিলাম করে ফেলেছি যে এই জমি যদি 5 বস্তা হয় আমি 4 বস্তার দাম দিয়ে ফেলেছি। তাহলে আমার বাকি 1 বস্তা ও নিল, কৃষক আর কিছু পাচ্ছে না। ঠিক আছে, তো এটা ফেলিয়ার হলো। তাহলে 5 বছরের কিছুদিন পরে ফেলিয়ার হলো। এভাবে 1 বছরে চালু করলো সেম সিস্টেম, 1 বছরে একশালা বন্দোবস্ত। ঠিক আছে, তো সেটাও কি হলো? সেটাও কিছুদিন পরে ফেল হলো। ঠিক আছে, তাহলে যদি বলে পাঁচশালা বন্দোবস্ত, একশালা বন্দোবস্ত, এটা কে চালু করেছিল? বলবে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ঠিক আছে, এটাও এই দুটোই কি হলো? দুটোই কোলাপস করে গেল। ঠিক আছে, দুটো বেশি দিন টিকলো না। এরপরে ওয়ারেন হেস্টিংস চলে গেল। 1793 থেকে কে এলো? লর্ড কর্নওয়ালিস এলো। লর্ড কর্নওয়ালিস দেখলো সব 5 সালা 10 সালা চলবে না, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করতে হবে। মানে ওসব বছরে বছরে কোনো নিলাম করা যাবে না, চিরকালের জন্য আমি দায়িত্ব দিয়ে দেবো। আর একটা জিনিস দেখলো যে এখানে মেন যেটা ভুল হচ্ছিল, একবার চাষ করার পরে পরের বছর যাতে জমিটাতে চাষ হয়, সেই কারণে জমির উপরেও তো কিছু খরচা করতে হবে। এখানে সেটা কেউ করছিল না। ফলে জমিটা বছরের পর বছর যত যাচ্ছিল কম ফসল উঠছিল। তাই পার্মানেন্ট সেটেলমেন্টে লর্ড কর্নওয়ালিস কি বলল? ও বলল ভাই জমিদার, তোমাদেরকে আমি জমির মালিক করে দিলাম। কেন করলাম? যখন এই জমি থেকে ট্যাক্স কালেক্ট করে তুমি আমাকে দেবে, তুমি আমাকে প্রতি বছর একটা ফিক্সড রেভিনিউ দেবে, একটা ফিক্সড দিনে। ঠিক আছে,
একটা ফিক্স দিনে প্রতি বছর তুমি আমাকে ফিক্স রেভিনিউ দেবে। তোমার যদি 200 টাকার মাল ওঠে তুমি আমাকে 100 টাকা দেবে, 500 টাকার মাল হলেও তুমি আমাকে 100 টাকা দেবে, তোমার লাভ বেশি থাকবে। আমার কিন্তু 100 টাকা তোমাকে দিতে হবে, যদি 10 টাকার মালে ওঠে তাও আমাকে 100 টাকা দিতে হবে। ঠিক আছে? তো জমিদার বলল আমি রাজি আছি। তাহলে জমিদারকে এখন কি করলো, জমির মালিক করে দিল। এবার আর কি বললো, যে তুমি আমাকে ট্যাক্স দেবে, আর তুমি নিজে কিছু প্রফিট রাখবে, এবং তোমার প্রফিট রাখার পরে যেটুকু বাঁচবে, যেটুকু এক্সট্রা হবে, সেটা দিয়ে তুমি ওই জমিটার উপরে কিছু কিছু না কিছু রিপেয়ার করবে, কিছু কিছু কাজ করবে, যাতে জমিটা পরের বছর আবার বেশি ফসল দেয়। ঠিক আছে? এরকম বললো। তাহলে এখন জমিদারদের কাছে জমির মালিকানা চলে এলো। জমিদাররা চাইলে ওই জমিটা অন্য কারো কাছে বেচে দিতে পারে। জমিদারদের ওই যে মালিকানা, ওটা বংশ বিস্তারে চলতে থাকলো। ঠিক আছে? বাবা, তারপরে ছেলে মালিক হবে, তার ছেলে মালিক হবে, এবং বছরে একটা নির্দিষ্ট দিনে কিছু ফিক্স রেভিনিউ দেবে। ঠিক আছে? এটা হলো 1793 সালে লর্ড কর্নওয়ালিস যেটা চালু করলো। এবারে সমস্যাটা হলো কি, প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে সূর্য অস্তের আগে আগে পর্যন্ত সেটা দিতে হবে। ঠিক আছে? সেটা হলো, ফলে যে বছর কোনো আনসার্টেনিটি হবে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হবে, সেই বছর কিন্তু জমিদাররা রিস্কে থেকে যাচ্ছে। তাই না? আর একটা কারণ কি, মানে এটা কিছুদিন পরে অ্যাকচুয়ালি ফেল হয়ে গেল। কেন ফেল হলো আমি তার কারণগুলো বলছি। এটা একটা কারণ। আর একটা কারণ হলো, যখন যে সমস্ত জমিদার ভীষণ প্রফিট করছে, তারা কি করলো, তারা জমি বেচে দিয়ে তারা গিয়ে টাউনে বসবাস করতে শুরু করলো। ফলে জমিটা অন্য কেউ চালাচ্ছে। ঠিক আছে? তাহলে কিছু ভুলভ্রান্তি আসবে এখানে। জমির যে মানে বংশবিস্তার হওয়ার ফলে ওই জমিটার উপরে যে আরো বেশি কাজ করতে হবে, তবে আমি মালিকানা পাবো, এরকম তো কিছু নয়। ছেলে জানে আমি তো ভাই এর মালিক হব, ফলে ছেলে কি করছে, ছেলে উদাসীন দেখা দিচ্ছে। তাই এই সব কারণে এই চিরস্থায়ী বন্দোবস্ত একটা সময় গিয়ে ধীরে 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 কমতে থাকে। ঠিক আছে? বোঝা গেছে? যেমন আমি তোমার একটা গ্রাফের সাহায্যে বোঝাচ্ছি। দেখো, মনে করো একটা জমিতে 150 টাকার ফসল উৎপন্ন হলো। ইংরেজরা একটা ফিক্সড ট্যাক্স তৈরি করে দিল, যে আমাকে 100 টাকা দিতে হবে। তাহলে ওখান থেকে ইংরেজরা 100 টাকা নিল। জমিদার কি দেখলো, যে আর বেঁচে আছে 50 টাকা। ওই 150 টাকার মধ্যে 100 টাকা চলে এলো, আর 50 টাকা, ওখান থেকে 35 টাকা আমি রাখবো, কৃষককে 15 টাকা দেবো। আর জমির জন্য যে বলেছিলাম এক্সট্রা প্রফিট হলে জমির জন্য কিছু উন্নয়নমূলক কাজ করতে হবে, সেটা কিন্তু আর হচ্ছে না। কেন, জমিদাররা চাইছে তো আমিও তো প্রফিট করবো না। পরের বছর যেহেতু কিছু জমির উপরে রিপেয়ারিং কিছু কাজ হয়নি, পরের বছর প্রফিট কমে গেল। ইংরেজরা কিন্তু সেই 100 টাকা পাচ্ছে। এবার জমিদার চাইছে আমি তো আগের বছর 35 টাকা লাভ করেছি, এবারে 37 লাভ করব। কমে যাচ্ছে কার প্রফিট? কৃষকের প্রফিট। এভাবে দেখো কৃষকের প্রফিট আরো অনেক কমে যাচ্ছে, কিন্তু জমিতে কোনো রিপেয়ারিং এর কাজ হচ্ছে না। ফলে এখানে প্রফিট করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্রফিট করছে জমিদার, মাঝখানে ভুগছে কে? মাঝখানে ভুগছে হলো কৃষকরা। তাই এটাও কিছুদিন পরে গিয়ে ফেল হয়ে গেল। ঠিক আছে? এখানে আমি তার কিছু রিজন দিয়েছি, যেগুলো আমি একটু আগে ডিসকাস করে দিলাম। তো এটা ছিল আমাদের দিওয়ানি পাওয়ার পরে বাংলাতে এভাবে ইংরেজরা বাংলাকে শোষণ করে করে নিজেদের পেট ভরাচ্ছিল। ঠিক আছে? বোঝা গেছে? এরপরে আমরা পরের দিনে রাওয়াতওয়ারি ব্যবস্থা পড়ব, এবং পরের দিনে আমরা মহীশূর থেকে পড়তে শুরু করব, যে মহীশূরটা কিভাবে নিল। আজকের আমরা কি দেখলাম, বেঙ্গল কিভাবে ইংরেজরা দখল করে নিল। ওকে, অনেকক্ষণ ক্লাসটা হলো, তোমরা কেউ বোরিং হলে না তো? ঠিকঠাক ছিল ক্লাসটা? আজকে অনেকক্ষণ ক্লাস হলো। ওকে, কারো কিছু বলার আছে? কোনো প্রশ্ন আছে? ওকে ওকে, সো এখানেই শেষ করছি তাহলে। নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে আবার মানে পড়তে শুরু করব। গুড নাইট।